আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সাথে আছি আমি মেহরুন্নেসা রিঙ্কি। পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে ফিজিক্স ফার্স্ট পেপার মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ ক্লাসে। আমরা ক্লাসটা শুরু করছি। সো যেহেতু ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা, ফিজিক্স ফার্স্ট পেপারের কোশ্চেনই তো সলভ করাবো। তো আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা আছে দেখো, ভেক্টর থেকে যদি দুইটা সমান ভেক্টরের লব্ধি যে কোনো একটার সমান হয় সেক্ষেত্রে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে। তাহলে তোমাকে এখানে কি বের করতে বলা হয়েছে? মধ্যবর্তী কোণ বের করতে বলা হয়েছে। এবং যেটা মেইন পয়েন্ট এখানে যে ভেক্টর দুইটা থাকবে সমান, দুইটা সমান ভেক্টরের লব্ধি এবং লব্ধিও হবে তাদের সমান। সো এটার অ্যান্সার দিয়ে দাও তো সবাই। আচ্ছা, তো পুরোয় লিখেছে খুব ভালো আপু। যাক, সবার পরীক্ষা ভালো হয়েছে শুনে ভালো লাগলো। সিকিউ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, বাট এমসিকিউ খুবই বাজে হয়েছে। আর সিটি কোশ্চেন অনেক হার্ড হয়েছে। আচ্ছা যাই হোক, হবে মানে হার্ড হলে তো সবার জন্যই হার্ড, তোমার একার জন্য তো হার্ড না। যাই হোক, যা দিয়েছো অলরেডি, যেটা হওয়ার তো হয়ে গেছে, বাকি যে সামনে যেটা আছে সেটার জন্য ভালো প্রিপারেশন নাও, এই ফিজিক্সটা যাতে ভালো হয় আর কি পরীক্ষা। সো সেটা খেয়াল রেখো। আর ফিজিক্স পরীক্ষা ভালো হওয়াটা কিন্তু খুব দরকারি, স্পেশালি যাদের তোমার টার্গেট হচ্ছে বুয়েট বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলাতে যারা পরীক্ষা দিতে চাও তাদের জন্য কিন্তু এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা নাম্বার খুবই দরকারি। মাঝে মধ্যে ইংলিশও চায়, এটা ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিপেন্ড করে, বাট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা কিন্তু তোমার খুব দরকারি আর কি, যারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি প্রিপারেশন নিতে চাও। সো দেখো প্রথম যে কোশ্চেনটা দেখি কেউ অ্যান্সার দিয়েছে কিনা। আচ্ছা আচ্ছা, সো তোমরা কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও। যদি দুইটা সমান ভেক্টরের লব্ধি, অনেকেরই প্রথমে লব্ধি দেখে মাথায় আসবে আমাদের সেই ফর্মুলা আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। দেখো 25 মিনিটে 25টা এমসিকিউ তোমার অ্যান্সার করা লাগবে। হ্যাঁ, আর অনেক সময় অনেকগুলাতে দেখা যায় যে শুধুমাত্র ক্যালকুলেটর চাপতে চাপতে তোমার 1 মিনিট শেষ হয়ে যায়, বিশেষ করে মহাকর্ষ বিকর্ষ যে ম্যাথগুলো আসে ওগুলো যদি একটু বড় ডিজিটের হয়। সো সেক্ষেত্রে কিন্তু তোমার টাইম সেভ করা শিখা লাগবে যদি সবগুলো এমসিকিউ অ্যান্সার করে আসতে চাও। সো যদি সমান ভেক্টরের কথা বলে সেক্ষেত্রে আমরা লব্ধির ফর্মুলা এটা ডিরেক্টলি ইউজ করব, আর ইকুয়াল 2p cos আলফা বাই 2। এখন আর এর মানটাও আমার কিসের বলছে, যে কোনো একটার সমান, তার মানে ভেক্টর আমি ধরে নিছি পি, তাহলে আর এর মান ইকুয়াল কি হবে বলতো? পি, 2p cos আলফা বাই 2। সেখান থেকে আলফার মানটা বের করে ফেলবো আমরা, কাটাকাটি করে দেই, cos আলফা বাই 2। তাহলে cos আলফা বাই 2 কত আসতেছে? cos আলফা বাই 2 আসবে 60, সরি cos আলফা বাই 2 না, মানে আলফা বাই 2 ইকুয়াল আসবে cos ইনভার্স হাফ। cos ইনভার্স হাফ ইকুয়াল আমরা জানি কত? 60। তাহলে আলফার ভ্যালু আসতেছে কত বলো? 120। আলফার ভ্যালু আসতেছে 120। যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড, বাকি ক্যালকুলেশন তুমি খুব ইজিলি করতে পারবে, বাট তোমার মাথায় রাখতে হবে যদি তোমাকে সমান ভেক্টরের লব্ধি নিয়ে কাজ করতে বলে তাহলে তুমি এই ফর্মুলা ইউজ করবা, সেটা হচ্ছে আর ইকুয়াল 2p cos আলফা বাই 2। আমরা ওই বড় ফর্মুলা ইউজ করবো না, যেহেতু তোমার কাছে টাইম খুবই কম। সো যত শর্টকাটে ম্যাথগুলো সলভ করা যায়, তার মানে আর ইকুয়াল 2p cos আলফা বাই 2, এই ম্যাথ এটা দিয়ে যদি সলভ করো। আমাকে জানতে চাও মধ্যবর্তী কোণ, সেক্ষেত্রে মধ্যবর্তী কোণ কত আসতেছে বলো? 120 ডিগ্রি। আজকে আমাদের ফার্স্ট ফিজিক্স ক্লাস শুরু হয়েছে তোমাদের এইচএসসি 25-এর জন্য। আমাদের কিন্তু পরীক্ষা যতদিন পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস হবে, মানে টানা ক্লাস হবে ফিজিক্সের। সো ক্লাসের রুটিনও অলরেডি দিয়ে দেওয়া হবে আজকে, তোমরা একটু পেজেই চোখ রাখবা। সেকেন্ড কোশ্চেনটা সবাই অ্যান্সার দিয়ে দাও। আচ্ছা, অলরেডি অনেকে অ্যান্সার দিছে। সাফায়েত হোসেন রাকিব অ্যান্সার দিয়েছে 1-এর এ, লতিফা জান্নাত অ্যান্সার দিয়েছে 120। আচ্ছা হ্যাঁ, সবার অ্যান্সার কারেক্ট। সো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আমি দেখলাম যে বেশ কয়েকটা বোর্ডে এই টাইপের কোশ্চেন আসছে আগে। সো দেখো 5 নিউটন আর 10 নিউটন মানে দুইটা বল একটা কণার উপর আরোপিত হলে কোন বলটা কণাটার উপর লব্ধি বল হতে পারে না? একটু ভালো মতো খেয়াল করতে হবে কোশ্চেনে কি চাওয়া হচ্ছে। এখানে কিন্তু চাওয়া হচ্ছে কোনটা লব্ধি হতে পারবে না, না চাওয়া হচ্ছে। সো কোশ্চেন ভালো মতো বুঝে তারপর অ্যান্সার করতে হবে। তাহলে দেখো আমরা কি জানি, সর্বোচ্চ লব্ধি বা বৃহত্তম লব্ধি আর ম্যাক্স ইকুয়াল, যদি আমার ভেক্টর দুইটা হয় পি আর কিউ, তাহলে আর ম্যাক্স ইকুয়াল পি প্লাস কিউ। আর মিনিমাম বা ক্ষুদ্রতম লব্ধি বা সর্বনিম্ন লব্ধি পি ডিফারেন্স কিউ।
যদি পি বড় হয় তাহলে পি থেকে কিউ মাইনাস করব, যদি কিউ বড় হয় তাহলে কিউ থেকে পি মাইনাস করব। আচ্ছা, তাইলে দেখো 5 নিউটন আর 10 নিউটনের জন্য বৃহত্তম লব্ধি কত আসতেছে? 15 নিউটন। আর ক্ষুদ্রতম লব্ধি কত আসতেছে? দুইটার ডিফারেন্স মানে হচ্ছে 5 নিউটন। যে কোনো লব্ধি কি হইতে হবে বলো? আর মিনিমাম, যে কোনো লব্ধি হচ্ছে এই আর মিনিমামের সমান বা তার থেকে বড়, আর ম্যাক্সিমামের সমান বা তার থেকে ছোট হইতে হবে। মানে হচ্ছে একটু খেয়াল করি আমরা অপশনগুলোর দিকে। দেখো 5 নিউটন, 5 নিউটন কি আর মিনিমামের সমান। আর মিনিমামের সমান কিন্তু লব্ধি হতে পারবে, আমার কোশ্চেনে চাওয়া হচ্ছে হতে পারবে না, তার মানে এটা অ্যান্সার না। আসে 10 নিউটন, 10 নিউটন এই 15 নিউটন আর 5 নিউটনের মাঝখানে পড়ে, সো 10 নিউটনও অ্যান্সার হবে, মানে 10 নিউটনও লব্ধি হতে পারে, তার মানে এটা অ্যান্সার হচ্ছে না। আসি 15 নিউটন, 15 নিউটন দেখো সর্বোচ্চ লব্ধির সমান, সর্বোচ্চ লব্ধির সমান কিন্তু লব্ধি হতে পারবে, তার মানে 15 নিউটন অ্যান্সার হচ্ছে না। নেক্সট অপশন কোনটা? 20 নিউটন। 20 নিউটন কিন্তু আমার বৃহত্তম লব্ধির থেকেও বড়, এই 15 নিউটনের বাইরে। মানে হচ্ছে মেন কথা তোমার এই 5 আর 15 মাঝামাঝি থাকতে হবে, 5-এর সমানও হইতে পারবে, 15 সমান হইতে পারবে, বাট 5-এর থেকে কম 15-এর থেকে বেশি হইতে পারবে না। তাহলে 20 নিউটন কি 5-এর থেকে কম 15 থেকে বেশি, 15 থেকে বেশি হয়ে যাচ্ছে না, তার মানে অ্যান্সার হচ্ছে 20 নিউটন। 20 নিউটন লব্ধি হতে পারবে না। আমি আবার বলি, সর্বোচ্চ লব্ধি আর সর্বনিম্ন লব্ধি সমান হতে পারবে, সর্বনিম্ন লব্ধি থেকে বড়, সর্বোচ্চ লব্ধি থেকে ছোট হইতে পারবে, বাট এর বাইরে যাইতে পারবে না। হোপফুলি বুঝছো? আচ্ছা, 2/8D, হ্যাঁ সবাই অ্যান্সার কারেক্ট দিয়েছে, 2/8D। এরপরে আসি, দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান দেওয়া আছে 25 একক আর সর্বনিম্ন মান দেওয়া আছে 7 একক। ভেক্টর দুইটার মান কত? সো আমরা সূত্র থেকে যেটা জানি, আমার ভেক্টর দুইটা যদি পি হয় তাহলে পি প্লাস কিউ হচ্ছে 25, বড়টা পি ধরে নিচ্ছি, তার মানে পি মাইনাস কিউ হচ্ছে কত? 7। আচ্ছা, তাহলে দেখো এখন যদি আমি দুইটা যোগ করি তাহলে কি আসতেছে? 2p ইকুয়াল আসতেছে হচ্ছে 32, সেখান থেকে p আসবে হচ্ছে 16। আচ্ছা, তো এভাবে করতে যাবা। এখন যদি তুমি p এর ভ্যালুটা বসাও তাহলে q এর ভ্যালুটা পেয়ে যাবা, বাট আমাদের আসলে এত সময় নেই। একটু যদি আমরা খেয়াল করি, সর্বোচ্চ মান আমি কখন পাই? যখন আমি দুইটা ভেক্টর যোগ করি। সর্বনিম্ন মান আমি কখন পাই? যখন দুইটা বিয়োগ করি। একটু খেয়াল করি, 25 আর 18 যদি দুইটা ভেক্টর হয় তাহলে সর্বোচ্চ লব্ধি কত হচ্ছে? এখানে 43, আর সর্বনিম্ন লব্ধি হচ্ছে 7, তার মানে এটা অ্যান্সার মিলতেছে না আমার সাথে, সর্বোচ্চ আর সর্বনিম্নর সাথে। এর পরেরটাতে আসি 14 7 21, তার মানে এটাও মিলতেছে না। এর পরেরটাতে আসি 16 9, সর্বোচ্চ লব্ধি এখানে কত? 25, সর্বনিম্ন লব্ধি কত? 7। তাহলে একটু খেয়াল করো, সর্বোচ্চ লব্ধি 25, সর্বনিম্ন হচ্ছে 7, তার মানে অ্যান্সার হচ্ছে সি, আর ডি তো হবেই না। তাইলে এই টাইপের কোশ্চেন গুলা যদি আসে তুমি কিন্তু ডিরেক্টলি অপশন দেখেই বলতে পারতেছো। দুইটা যোগ আর বিয়োগ করতে কিন্তু তোমার টাইম লাগবে না, বাট এটা করতে কিন্তু তোমার টাইম মানে কিল করবে। সো এই টাইপের কোশ্চেন গুলো যদি আসে তুমি অপশন দেখে ডিরেক্টলি বলে দিবা যে এটা হচ্ছে এটার অ্যান্সার। যদি বুঝে থাকো তাহলে ক্লিয়ার লেখো তো সবাই। 3 এর অ্যান্সার হচ্ছে সি। হ্যাঁ, 3 এর অ্যান্সার হচ্ছে সি। প্রিয়ম অ্যান্সার দিয়েছে সি, সাব্বির অ্যান্সার দিয়েছে সি। আচ্ছা, সো এই টাইপের ইজি যে কোশ্চেন গুলো আসে সেগুলোতে তুমি বেশি টাইম ওয়েস্ট করবা না, না হলে পরের গুলো অ্যান্সার করতে তোমার অনেক বেশি প্রবলেম হবে। এগুলা দেখেই অ্যান্সার বলে দেওয়ার মতো কোশ্চেন, সো এগুলা তোমার অত ডিটেলস লেখা লাগবে না। হোপফুলি বুঝছো? আচ্ছা, রাদিফা জান্নাত অ্যান্সার দিয়েছে সি। ঠিক আছে, এর পরেরটাতে আসি। একটা 10 নিউটন ওজনের লন রোলার টানার সময় হাতলে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণের 4 নিউটন বল প্রয়োগ করা হলে লন রোলারের আপাত ওজন কত হবে? সো এটা এমসিকিউতে আসে এবং এটা হচ্ছে তোমাদের সিকিউর যে খ নাম্বার, সিকিউর খতেও মাঝে মধ্যে আসে ভেক্টর থেকে, যে লন রোলার ঠেলার থেকে টানা সহজ, এটা ব্যাখ্যা করো। সো এটা যদি বুঝে থাকো তাহলে হচ্ছে সিকিউর সেই খ নাম্বারটা অ্যান্সার করতে পারবা। তাহলে টানার সময় আমরা কি করি দেখো, আমি যদি একটা তোমাকে এঁকে দেখাই, ধরলাম এটা লন রোলার, আমি টানবো, তাহলে এফ বলে যদি টানি, আনুভূমিকের সাথে কোনটা কত দেওয়া আছে? আনুভূমিকের সাথে দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি কোণ। একটু খেয়াল করো, তাহলে আমি এদিকে কত পাচ্ছি? এফ কস 30, আনুভূমিকের সাথে পাচ্ছি হচ্ছে এফ কস 30। আচ্ছা, সো
এফটাকে আমি দুইটা উপাংশে ভাগ করতেছি, আনুভূমিক উপাংশ পাচ্ছি এফ কস 30, উলম্ব উপাংশ কত পাবো এফ সাইন 30। আর অবশ্যই লন রোলার যেহেতু একটা বস্তু, এটা তো ওজন অবশ্যই থাকবে, সো ওজন সবসময় কোন দিকে কাজ করে, পৃথিবীর কেন্দ্রের দিকে, বা আমরা হচ্ছে নিচের দিকে ধরে নেই, ওজন এমজি হচ্ছে নিচের দিকে কাজ করতেছে। সো দেখো এখানে আপাত ওজন তাহলে কত, এমজি হচ্ছে এই বরাবর কাজ করতেছে, আর ওজনের ঠিক বিপরীত দিকে আরেকটা ফোর্স কাজ করতেছে, সেটা হচ্ছে এফ সাইন 30। সো এইখানে ওজনটা কত হবে, নেট ওজনটা কত হচ্ছে এমজি মাইনাস এফ সাইন 30। নেট ওজনটা কত হচ্ছে বলো, এমজি মাইনাস এফ সাইন 30। এফ আমাকে কত দেওয়া 4 নিউটন, আর ওজন বলে দেওয়া আছে হচ্ছে 10 নিউটন, তাহলে এমজি হচ্ছে 10, এফ হচ্ছে 4, সাইন 30 ভ্যালু আমি জানি কত বলো হাফ। সো অ্যান্সার বলো কত আসে। এটা কি শুধু ভেক্টরের এমসিকিউ ক্লাস না, পুরো ফিজিক্স অল ওভার যে সিলেবাস ফার্স্ট পেপার সব পুরো সিলেবাসের উপরে ক্লাস। সো সবাই বলো তো দেখি, 8 নিউটন হচ্ছে এটার অ্যান্সার। সো আমরা হচ্ছে টানার ক্ষেত্রে দেখলাম লন রোলারের আপাত ওজন হচ্ছে কত এমজি মাইনাস এফ সাইন থিটা। এখন দেখো টানার ক্ষেত্রে না বলে তোমাকে যদি ঠেলার ক্ষেত্রে বলে সেক্ষেত্রে কি হবে। সো ঠেলার ক্ষেত্রে কি হচ্ছে সেটা আমরা দেখে নেই। ধরো এফ বলে আমি ঠেলতেছি, আমি আর এটা একটু ইয়ে করে দেখে নিই তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। আর আনুভূমিকের সাথে আমি থিটা কোণ প্রয়োগ করতেছি। সো আনুভূমিক উপাংশ আমি কত পাবো এফ কস থিটা, আর উলম্ব উপাংশ হচ্ছে এফ সাইন থিটা। এটা হচ্ছে ঠেলার ক্ষেত্রে। সো এই দিক বরাবর তো অবশ্যই আমরা কি বললাম যে ওজন হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে বা নিচের দিকে কাজ করে। সো এই বরাবর থাকবে কি বলো এমজি। তার মানে ঠেলার ক্ষেত্রে দেখো এমজি যেদিকে কাজ করতেছে সেই দিকে আরো একটা বল কাজ করতেছে, তার মানে হচ্ছে এফ সাইন থিটা। সো আমরা কি বলতে পারি যে আপাত ওজন এমজির সাথে আরো একটা অ্যাড হবে, সেটা হচ্ছে এফ সাইন থিটা। তার মানে ঠেলার ক্ষেত্রে আমি কি পাচ্ছি, ঠেলার ক্ষেত্রে হচ্ছে এমজি প্লাস এফ সাইন থিটা পাবো, আর টানার ক্ষেত্রে আমি কি পাচ্ছি এমজি মাইনাস এফ সাইন থিটা। সো একটু খেয়াল করো, ঠেলার ক্ষেত্রে আমার এক্সট্রা বল প্রয়োগ করতে হচ্ছে, এই জন্য ঠেলার ক্ষেত্রে কি বলতো ঠেলাটা কম্পারেটিভলি কঠিন। আর টানার ক্ষেত্রে দেখো হালকা হয়ে যাচ্ছে, কিন্তু নর্মাল ওজন যা ছিল তার থেকে আরো বিয়োগ হয়ে যাচ্ছে, আরো কিছু বল বিয়োগ হয়ে যাচ্ছে, সেই জন্য টানা হচ্ছে সহজ, ঠেলা হচ্ছে কঠিন। সো আচ্ছা, সো কোন ক্ষেত্রে প্লাস আর কোন ক্ষেত্রে মাইনাস, ঠেলার ক্ষেত্রে কি প্লাস, ঠেলার ক্ষেত্রে কি প্লাস নাকি টানার ক্ষেত্রে প্লাস, বলো তো কোন ক্ষেত্রে প্লাস, লেখো তো সবাই। আচ্ছা, অপ্রাসঙ্গিক কোনো কথা না বলার জন্য অনুরোধ করছি, কারণ যেহেতু সামনেই পরীক্ষা, পরীক্ষার একদমই সময় কম। সো সবাই হচ্ছে একটু মনোযোগ সহকারে ক্লাসটা করো, তোমাদেরই উপকারে আসবে। আচ্ছা, আমি একটা কোশ্চেন করেছিলাম যে কোন ক্ষেত্রে প্লাস, ঠেলা নাকি টানা, এমজি প্লাস এফ সাইন থিটা কোন ক্ষেত্রে প্লাস বলো দেখি। আচ্ছা, তাসফিয়া কমেন্ট করেছে ঠেলার ক্ষেত্রে প্লাস। তো সো হোপফুলি বুঝছো, এটা মনে রাখবা, ঠেলা হচ্ছে এমজি প্লাস এফ সাইন থিটা, আর টানাটা হচ্ছে এমজি মাইনাস এফ সাইন থিটা। সো নেক্সট কোশ্চেনে যাই। আর পরের কোশ্চেনটা দেখো কি বলা হয়েছে, দুইটা ভেক্টর দেওয়া আছে, এ আর বি এর লব্ধি ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর। আচ্ছা, সো আমাকে ফার্স্টে কি করতে হবে, লব্ধি ভেক্টরটা বের করতে হবে। লব্ধি ভেক্টরটা আমি অত কিছু লিখছি না, শর্টকাটে বের করব 2i প্লাস i, তাহলে কত পাচ্ছি 3i প্লাস 4j প্লাস 2j 6j মাইনাস 5k প্লাস 3k, তার মানে হচ্ছে মাইনাস 2k। আচ্ছা, এটা হচ্ছে আমার লব্ধি ভেক্টর। এখন যেহেতু সমান্তরালে একক ভেক্টর বলছে, সমান্তরালে একক ভেক্টর মানে লব্ধি ভেক্টর যেদিকে তোমাকে সেদিকেই একক ভেক্টরটা জানতে চাওয়া হচ্ছে। সো এক্ষেত্রে তোমার এক্সট্রা করে দিকের আর কোনো ঝামেলা নাই, যেহেতু একক ভেক্টর তার মানে আমরা কি জানি ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করতে হবে। সো অপশনগুলো যদি একটু খেয়াল করো, সবগুলো ভেক্টরকে আলটিমেটলি 7 দিয়ে ভাগ করা হচ্ছে। সো আমার আলটিমেটলি
টাইম ওয়েস্ট করে আসলে ভেক্টরের মান বের করার দরকার নাই। আমি অপশন দেখেই বুঝে গেছি যে মান আসলে ভেক্টরের 7ই হবে। হ্যাঁ, আচ্ছা এখন আসি এটার সাথে আমি মিলাই। দেখো উপরে কি আছে 3i + 6j - 2k, তার মানে অ্যান্সারটা হচ্ছে বি। একটু খেয়াল করো, এটা কিন্তু মিলবে না। এই যে 3i + 6j এখানে -2k হওয়ার কথা ছিল, কি আছে বলো দেখি +2k, তার মানে এটা অ্যান্সার হচ্ছে না। আর সি আর ডি কোনোটাই অ্যান্সার হচ্ছে না। সো তোমার আলাদা করে কিন্তু টাইম ওয়েস্ট করে ভেক্টরের মান বের করাও লাগতেছে না, তুমি অপশন দেখেই বলতে পারতেছো কোনটা অ্যান্সার, বলো বি হচ্ছে অ্যান্সার। সো এই টাইপের মানে টিপস এন্ড ট্রিক্স গুলো তোমার ফলো করতে হবে যদি এমসিকিউতে ভালো করতে চাও আর কি। যেহেতু সিকিউতে ধরো 8টা থাকে, সেখান থেকে 5টা দিতে হয়, তোমার কাছে কিন্তু একটা না পারলে আরেকটা চুজ করার অপশন থাকতেছে। বাট এমসিকিউতে একদিকে তো সময় কম, তার মধ্যে আবার তোমার হচ্ছে এই টাইপেরও কোনো অপশন নাই। সো এমসিকিউটা একটু কেয়ারফুলি অ্যান্সার করতে হবে আর কি। আচ্ছা, তারপরে আসি হচ্ছে দুইটা ভেক্টর রাশির ক্রস এবং ডট গুণফলের মান যদি সমান হয় সেক্ষেত্রে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ কত। আচ্ছা, আচ্ছা একজন আব্দুর রহমান লিখেছে, আপু আমাকে কি হেল্প করবেন, আমি সারা বছর পরিণাম ধরতে গেলে কিছু পাই না, আমি পাস করতে চাই। আচ্ছা, আমি অলরেডি কিছুক্ষণ আগে একটা ভিডিও করেছি, তোমরা দেখেছো কিনা আমি জানি না, যে আমি কিন্তু বলেছি আজকে থেকে শুরু করে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের জন্য ফিজিক্স ক্লাস চলবে আমাদের পেজ থেকে। সো আমাদের ক্লাসগুলোও যদি ফলো করো তাহলে তোমার জন্য একটা ভালো রেজাল্ট করা পসিবল। সো আগামী 3টা দিন আমাদের পেজের সাথেই থাকো, হোপফুলি তোমার জন্য ভালো কিছু একটা হবে। আচ্ছা, পরের কোশ্চেনে যাই। হ্যাঁ, 5-এর অ্যান্সার দিয়েছে সবাই, 5-এর হচ্ছে বি। আচ্ছা ঠিক আছে, সো 6-এ যাচ্ছি। দুইটা ভেক্টর রাশির ক্রস গুণফল, আমি জাস্ট হচ্ছে মানটা নিয়ে কাজ করব। a × b যদি হয় সেটা হবে হচ্ছে ab sin θ, আর ডট গুণফলের ক্ষেত্রে a · b সেটা হচ্ছে ab cos θ। তো আমাকে কি বলা হয়েছে, ক্রস এবং ডট দুইটার মানটা হচ্ছে সমান, তার মানে ab sin θ ইকুয়াল হচ্ছে ab cos θ। সো বোথ সাইড থেকে এবি এবি কাটাকাটি যাবে, sin θ ইকুয়াল cos θ, বা যেটাকে আমরা লিখতে পারি sin θ / cos θ মানে হচ্ছে tan θ ইকুয়াল 1। তাহলে থিটার ভ্যালু কত আসতেছে, π/4 বা 45 ডিগ্রি, যেটা অপশনে থাকে সেটাই। তার মানে এটার অ্যান্সার হচ্ছে 45 ডিগ্রি। সো তুমি যদি জাস্ট এই দুইটা মাথায় রাখো, তোমরা তো অবশ্যই পারার কথা, এটা খুবই বেসিক সূত্র। a × b হচ্ছে ab sin θ, a · b হচ্ছে ab cos θ, দুইটা ইকুয়াল, ab ab কাটাকাটি যাবে, sin θ / cos θ হচ্ছে tan θ, tan θ 1, তার মানে θ হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা হচ্ছে অভিক্ষেপ থেকে আসছে। অভিক্ষেপ বা অংশক বা অভিক্ষেপ যেটাই বলুক, অভিক্ষেপ বলুক, অংশক বলুক বা উপাংশের মান বলুক, তিনটাই আসলে সমান। হ্যাঁ, অভিক্ষেপ, অংশক বা উপাংশের মান। তোমাকে অনেক সময় হচ্ছে কোশ্চেন থেকে আটকানোর চেষ্টা করা হলে তোমাকে হচ্ছে অভিক্ষেপ বা অংশক না দিয়ে তোমাকে ডিরেক্ট বলা হতে পারে উপাংশের মান। উপাংশ একটা ভেক্টর, কিন্তু উপাংশের মানটা হচ্ছে কি বলো, স্কেলার। আচ্ছা, তো আসি কি বরাবর, বলো বি বরাবর বের করতে বলছে। যদি প্রথম তো অভিক্ষেপ বলুক আর উপাংশ বলুক, সর্বক্ষেত্রেই কিন্তু তোমার উপরে থাকবে হচ্ছে a · b, নিচে কি আসবে বলো দেখি, নিচে কার মান আসবে, কোন ভেক্টরটার মান আসবে, যার বরাবর বের করতে বলছে। এখানে কার বরাবর, বি বরাবর, তাহলে নিচে আসবে হচ্ছে বি ভেক্টরটার মান। নিচে আসবে কি বলো, বি ভেক্টরটার মান। যদি এ বরাবর বের করতে বলতো তাহলে কি হইতো, a · b, নিচে আসতো কার মান, a এর মান। যার বরাবর বের করতে বলবে নিচে আসবে হচ্ছে সে। আচ্ছা, এখন চলো আমরা বের করি। a · b কত আসতেছে, এখান থেকে 6 + 12 + 10, তাহলে কত আসতেছে, 12 × 6 = 18, 18 × 10 হচ্ছে 28, ডিভাইডেড বাই বি। বি কত, 36 + 9 + 4, তার মানে 36 আর 13 কত, 49, 49 কে রুট করলে আমরা পাচ্ছি কত বলো, 7। তার মানে অভিক্ষেপ পাচ্ছি হচ্ছে আমি 4। সো এটা তো করতেই পারবা, যদি ডট পারো তাহলে বের করা একদম ইজি। জাস্ট এটা মাথায় রাখবা, যার বরাবর বের করতে বলবে নিচে বসবে হচ্ছে তার মান। এখন আসে অভিক্ষেপ না বলে, ধরো এটা সিকিউতে আসলো, তোমাকে বললো বি বরাবর এর উপাংশ বের করতে। হ্যাঁ, উপাংশ বের করার ক্ষেত্রে কি করতে হবে, দেখো উপাংশ কিন্তু ভেক্টর রাশি, আমি বারবার বলতেছি।
সো উপাংশ বের করার ক্ষেত্রে যদি বি বরাবর এ এর উপাংশ বের করতে বলবে, তাহলে নিচে বসবে হচ্ছে বি ভেক্টর ইনটু বি বরাবর বের করতে বলছে, তাহলে বি এর একক ভেক্টরটা হচ্ছে এখানে গুণ হবে। যদি উপাংশ বের করতে বলে কি আসবে এক্সট্রা, যার বরাবর বের করতে বলবে তার একক ভেক্টরটাকে আমরা গুণ করব। একক ভেক্টর গুণ করা মানে কি বলো দেখি, বি ভেক্টরটা বসবে এখানে, তার সাথে তাকে বি ভেক্টরের মান দ্বারা ভাগ করে দিব, এটাই হবে হচ্ছে তোমার বি বরাবর এর উপাংশ। সো অভিক্ষেপ আসুক উপাংশ আসুক দুইটাই হোপফুলি পারা উচিত, যেহেতু আমি দুইটাই দেখালাম। আচ্ছা পরেরটাতে আসি, পরের কোশ্চেনটা। আচ্ছা একটু কমেন্ট পড়ি। 7 এর সি অ্যান্সার দিয়েছে রাদিফা জান্নাত। আচ্ছা 4। ওকে নেক্সট কোশ্চেনে যাই। দেখো এম এর মান কত হলে ভেক্টরদ্বয় লম্ব, এম এর মান কত হলে ভেক্টরদ্বয় সমান্তরাল। এই লম্ব আর সমান্তরাল থেকে একটা কোশ্চেন প্রতি বছর থাকেই, যে কোনো একটা বোর্ডে থাকবেই। সো এটা একটু মনোযোগ দিয়ে দেখো কিভাবে করতে হবে। যদি বলে যে ভেক্টরদ্বয় লম্ব, ভেক্টরদ্বয় লম্ব কখন হয় বলো দেখি, দুইটা ভেক্টরের ডট গুণফল যখন শূন্য হয় তখন হচ্ছে ভেক্টর দুইটা লম্ব হয়, আর যদি ক্রস গুণফল সমান হয় সেক্ষেত্রে সমান্তরাল হয়। সো লম্বের বেলায় আমরা কি করব, জাস্ট ডট গুণফল 0 ধরবো। তার মানে a ডট বি ইকুয়াল 0, যদি ডট করি 3 ইন্টু 6 কত 18 মাইনাস 2 ইন্টু m মাইনাস 2m প্লাস 1 ইন্টু 4 মানে হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 0। তাহলে কত আসতেছে 18 4 22, 22 ইকুয়াল 2m, 2m ইকুয়াল 22, তার মানে m এর মান আসতেছে 11। সো m এর মান কত আসবে 11। তার মানে ভেক্টরদ্বয় লম্ব হবে বললে তুমি হচ্ছে কিভাবে সলভ করবা। আচ্ছা এইটার বি অ্যান্সার দিয়েছে, হ্যাঁ সবার অ্যান্সার কারেক্ট। তাসরিন প্রিয়ম অ্যান্সার দিয়েছে এইটার বি, শাখাওয়াত হোসেন রিমন অ্যান্সার দিয়েছে বি, সাব্বির অ্যান্সার দিয়েছে বি। আচ্ছা তোমাদের সবার অ্যান্সার কারেক্ট। নেক্সট কোশ্চেনে যাই। সো আবারও বলি যে আজকের লাইভটা শেয়ার করলে যদি তুমি হচ্ছে স্ক্রিনশটটা পেজে দাও তাহলে হচ্ছে আমাদের আজকের ক্লাসে পিডিএফটা তোমাকে দেওয়া হবে। সো সবাই হচ্ছে ক্লাসটা একটু বেশি বেশি শেয়ার করো। পরের কোশ্চেনে আসি। এর আগেরটা ছিল লম্ব হবে, এবার বলছে যে পরস্পর সমান্তরাল হবে। সমান্তরালের কন্ডিশনটা আমরা দেখব। বললামই যে ক্রস গুণফল 0 হলে সমান্তরাল হবে, বাট ক্রস গুণফল ইকুয়াল 0 ধরে করাটা তোমার হচ্ছে অনেক টাইম কিল করবে। আমরা আরেকটু শর্টকাটে করার ট্রাই করব। যদি সমান্তরাল বলে আমরা হচ্ছে দুইটা ভেক্টরের অনুপাত নিয়ে কাজ করব। আই এর অনুপাত কত 2/y ইকুয়াল জে এর অনুপাত x/6 ইকুয়াল কে এর অনুপাত -4 ডিভাইডেড বাই -8। আমাকে বের করতে বলছে x আর y দুইটারই মান বের করা লাগবে। সো আমি একবার 2/y আর এটা নিয়ে কাজ করব। তার মানে 2/y ইকুয়াল হচ্ছে -4/-8, সেখান থেকে কত আসতেছে y ইকুয়াল আসবে হচ্ছে 4। আচ্ছা এরপরে আসি, এই দুইটা নিয়ে কাজ করব। তাহলে কি x/6 ইকুয়াল কি লেখা যায় -4/-8, তাহলে x ইকুয়াল লেখা যাচ্ছে হচ্ছে 6/2, তার মানে হচ্ছে 3। তাহলে y এর মান আমরা পাইছি হচ্ছে 4, x এর মান পাইছি কত বলো 3। কোন অপশনটা কারেক্ট, তাহলে y এর মান 4, x এর মান 3, x ইকুয়াল 3, y ইকুয়াল 4, অ্যান্সার হচ্ছে এ। সো এরকম যদি তোমাকে বলে যে পরস্পর সমান্তরাল হবে তাহলে তুমি হচ্ছে কি নিয়ে কাজ করবা, অনুপাত নিয়ে। 2/y i এর অনুপাত ইকুয়াল j এর অনুপাত ইকুয়াল হচ্ছে k এর অনুপাত। আচ্ছা হোপফুলি বুঝছো। আভা অ্যান্সার দিয়েছে 9 এর এ। আচ্ছা সাব্বিরও অ্যান্সার দিয়েছে 9 এর এ। ঠিক আছে আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা বলছে যে ভেক্টরটা সলিনয়েডাল হবে। তো আমরা সবাই জানি যে ভেক্টরটা কখন সলিনয়েডাল হয়। তোমরা সবাই কমেন্ট করো তো ভেক্টর কখন সলিনয়েডাল হয়। ভেক্টর কখন সলিনয়েডাল হয়? সলিনয়েডাল হবে যখন হচ্ছে ডাইভারজেন্স ইকুয়াল 0 হবে। সো ডাইভারজেন্স ইকুয়াল 0 হবে।
আর এখানে আমি একটু শর্টকাটে করা ট্রাই করবো, ডাইভারজেন্সটা বের করার। দেখো কিভাবে করি। তোমার যে এই আই যেটা থাকবে, আই এর সহগটাকে আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, কি থাকতেছে এক্স। জে এর সহগটাকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে কি থাকতেছে শুধু 1। কে এর সহগটাকে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করব, 3। তাহলে আমার ডাইভারজেন্স বের করা শেষ। আমি বললাম একটু শর্টকাটে করব। তাহলে দেখো কি করলাম, যে এক্স এর যে সহগটা মানে আই এর সহগটাকে আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, জে এর সহগকে ওয়াই এর সাপেক্ষে, আর কে এর সহগকে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করছি। তাহলে ডাইভারজেন্স পেয়ে গেলাম, এটাই আমার ডাইভারজেন্স। সেটা ইকুয়াল হচ্ছে 0। তার মানে এক্স ইকুয়াল আসতেছে কত বলো, -4। সরি, এখানে একটু ভুল হয়েছে, এক্স না তো, এটা হচ্ছে পি আর কি। এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে তো পি থাকতেছে এখানে, তাহলে পি প্লাস 1 প্লাস 3 ইকুয়াল 0। তার মানে পি এর ভ্যালু আসতেছে হচ্ছে -4। সো এটা তোমরা হচ্ছে শর্টকাটে করার জন্য আমি আবার একটু বলে দেই। আই এর সহগটাকে এক্স এর সাপেক্ষে, জে এর সহগকে ওয়াই এর সাপেক্ষে, কে এর সহগকে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা। যেহেতু সলিনয়েডাল বলছে তার মানে কি ডাইভারজেন্স ইকুয়াল 0। সেখান থেকে পি এর ভ্যালুটা পেয়ে গেলাম কত বলো, -4। আচ্ছা, হ্যাঁ সবাই কমেন্ট করেছে ডাইভারজেন্স ইকুয়াল 0 হলে সলিনয়েডাল হবে। প্রিয়ম কমেন্ট করেছে, সাব্বির কমেন্ট করেছে। আচ্ছা, রাদিফা জান্নাত 10 এর -4, হ্যাঁ 10 এর ডি হচ্ছে অ্যান্সার। সো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে, V1 বেগের একটা বুলেট শুধুমাত্র নির্দিষ্ট পুরুত্বের একটা তক্তা ভেদ করতে পারে, একটা তক্তা ভেদ করতে পারে। এরূপ 9টা তক্তা যদি ভেদ করতে হয় সেক্ষেত্রে বুলেটের বেগ কত হবে। 9টা তক্তা যদি সে ভেদ করতে চায়, বুলেটের বেগ জানতে চাচ্ছে। এটা আমরা একদম শর্টকাটে করব। V2টা হবে হচ্ছে √n V1, V2 হচ্ছে √n V1। তাহলে দেখো √n মানে হচ্ছে এখন সে কয়টা তক্তা ভেদ করতে চাচ্ছে, সে চাচ্ছে হচ্ছে 9টা তক্তা ভেদ করতে। তাহলে √9 V1। প্রথম ক্ষেত্রে বেগ কত ছিল, প্রথম ক্ষেত্রে V1 এ ছিল বেগ। তাহলে কত পাচ্ছি এখানে বলো, 3V1। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে যদি সে 9টা তক্তা ভেদ করতে চায় তাহলে তার বেগ কত হতে হবে, 3V1। কোনটা আছে অ্যান্সার, 3V1। সো তুমি হচ্ছে এই ফর্মুলা যদি ইউজ করো তাহলে একদম ইজিলি করে ফেলতে পারবা। V2 ইকুয়াল √n V1। এনটা হচ্ছে এখানে সে এখন কয়টা তক্তা ভেদ করতে চায় সেটার মান। আচ্ছা আপু, আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন? আচ্ছা, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি। প্রিয়ম অ্যান্সার দিয়েছে 11 এর ডি, সাব্বির হচ্ছে ডি অ্যান্সার দিয়েছে। আচ্ছা হ্যাঁ, সবার অ্যান্সার কারেক্ট, অ্যান্সার হচ্ছে 3V1। পরের কোশ্চেনে যাই। পরে দেখো কি বলছে, একজন ফুটবলার 0.4 কেজি ভরের এবং 12 ms ইনভার্স 1 বেগে আগত একটা ফুটবলকে কিক মারার ফলে সেটা বিপরীত দিকে, একটু খেয়াল করো, সেটা বিপরীত দিকে 5 ms ইনভার্স 1 বেগ প্রাপ্ত হলো। কিক মারার সময়কাল হচ্ছে 0.02 সেকেন্ড। সেক্ষেত্রে ফুটবলার কর্তৃক বলটার উপর প্রযুক্ত বল কত? একটু বড় কোশ্চেন। ফুটবলার কর্তৃক প্রযুক্ত বল কত সেটা জানতে যাচ্ছে। আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে সবাই জানি F ইকুয়াল হচ্ছে ma, বা এটাকে আমি লিখতে পারবো হচ্ছে V মাইনাস ইউ বাই টি। সো একটু খেয়াল করো, m এর মান আমাকে কত দেওয়া আছে, বলছে হচ্ছে 0.4 কেজি। V মাইনাস ইউ, V কত দেওয়া, দেখো বিপরীত দিকে 5 ms ইনভার্স 1। আগত ফুটবলকে আমি যেদিকে কিক মারছি সেটা বিপরীত দিকে গেছে। সো প্রথম ক্ষেত্রে আমি যদি 12 ms ইনভার্স 1 কে পজিটিভ ধরি তাহলে 5 ms ইনভার্স 1 কে কিন্তু আমরা নেগেটিভ ধরতে হবে। 12 ms ইনভার্স 1 যেদিকে, 5 ms ইনভার্স 1 কিন্তু তার উল্টা দিকে। সো এটাকে আমার কি করতে হবে বলো দেখি, নেগেটিভ ধরতে হবে। তার মানে -5 -12 ডিভাইডেড বাই টি। টাইম কত বলে দিছে বলো দেখি, কিক মারার সময়কাল হচ্ছে 0.02 সেকেন্ড। তাহলে 0.02 সেকেন্ড। তার মানে বোঝাই যাচ্ছে বলটা নেগেটিভ আসবে, মানে বাধা দানকারী বল। বাট আমি আপাতত পজিটিভ ধরেই কাজ করব। তাহলে এখানে উপরে কত আসতেছে, 0.4 × 17 ডিভাইডেড বাই 0.02। কাটাকাটি করলে মোস্ট প্রবলি তোমার আসবে হচ্ছে 340 নিউটন। তাহলে অ্যান্সারটা কত বলো, এ হচ্ছে অ্যান্সার 340 নিউটন। সো আমার মেইন ফর্মুলা হচ্ছে এটা, F ইকুয়াল m × V মাইনাস ইউ বাই টি। তোমরা সবাই জানো নিউটনের দ্বিতীয় সূত্র, F ইকুয়াল ma।
আচ্ছা 340, হ্যাঁ 12 এর অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা সো এটা একটু খেয়াল রেখো যে কোন দিকে, আমি যেদিকে কিক মারছি তার বিপরীত দিকে কিন্তু গেছে, তার জন্য এটা কিন্তু হচ্ছে নেগেটিভ, না হলে পজিটিভ হতো। তারপরের কোশ্চেনটা, 40 কেজি এবং 60 কেজি ভরের দুইটা বস্তু যথাক্রমে এত এবং এত বেগে পরস্পর বিপরীত দিক থেকে, আবারও একটা যেদিকে গেছে অপরটা তার উল্টা দিকে গেছে, আসার সময় একে অপরকে ধাক্কা দিল, ধাক্কার পর বস্তুদ্বয় একত্রে চলতে লাগলো, সেক্ষেত্রে মিলিত বস্তুর বেগ কত? এবং শুধু বেগই না, এখানে কিন্তু তোমাকে বেগের দিকটাও জানতে চাওয়া হচ্ছে, সো তোমাকে বেগের দিকটার দিকেও খেয়াল রাখতে হবে। তার মানে ধরো আমরা হচ্ছে 10 ms ইনভার্স 1 বা প্রথম বস্তু 40 কেজি ভরের বস্তুটা যেদিকে যাচ্ছে 10 ms ইনভার্স 1 এইটাকে পজিটিভ ধরে নেই, তাহলে এটা হচ্ছে মেইনলি তোমার ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে আমরা করব। তাহলে আমাদের ফর্মুলা কি বলো, m1u1 প্লাস m2u2 ইকুয়াল m1, যেহেতু মিলিত বেগ তার মানে দুইটা বস্তুর তো বেগ একই হবে, যেহেতু তারা এখন মিলে গেছে একসাথে, তাহলে m1 প্লাস m2 ইন্টু v। মান বসাবো ডিরেক্ট, প্রথমটা কত 40, u1 কত 10 ms ইনভার্স 1 প্লাস m2 কত 60, u2 কত 5 ms ইনভার্স 1। এবং একটু খেয়াল রাখতে হবে আমরা হচ্ছে 10 ms ইনভার্স 1 দিকটাকে পজিটিভ ধরছি, কিন্তু তারা হচ্ছে বিপরীত দিকে গেছে, মানে 5 ms ইনভার্স 1 হচ্ছে বিপরীত দিকে গেছে, তাহলে 5 ms ইনভার্স 1 টাকে আমার অবশ্যই নেগেটিভ ধরতে হবে, তার মানে এটা হচ্ছে -5 m1 প্লাস m2 40 প্লাস 60 ইন্টু হচ্ছে ভি, তাহলে কত আসতেছে বলো, 400 মাইনাস 300 ডিভাইডেড বাই হচ্ছে 100, তাহলে ভি এর ভ্যালু আসতেছে হচ্ছে 1 ms ইনভার্স 1, 1 ms ইনভার্স 1। আচ্ছা সো 1 ms ইনভার্স 1 কিন্তু দুইটা অ্যান্সার আছে, বি আর ডি, একটু খেয়াল করে ইয়ে করতে হবে, অ্যান্সার করা লাগবে। তাহলে দেখো ভি এর এটা কি আসছে 1 ms ইনভার্স 1 এবং এটা হচ্ছে পজিটিভ, তাহলে পজিটিভ হলে আমি পজিটিভ কোন দিকে ধরে নিছি 10 ms ইনভার্স 1 এর দিকে, তাহলে মিলিত বস্তুটা কোন দিকে যাবে বলো দেখি, 10 ms ইনভার্স 1 এর দিকে কিন্তু যাবে, তার মানে বেগের মানটা আমি পাইছি, মিলিত বস্তুর বেগটা হচ্ছে 1 ms ইনভার্স 1 এবং সেটা কোন দিকে যাবে, যেহেতু এটা পজিটিভ আসছে প্লাস 1 ms ইনভার্স 1 আসছে, প্লাস আমি ধরে নিছি 10 ms ইনভার্স 1 এর দিকে, তার মানে মিলিত বস্তুটা যাবে হচ্ছে 10 ms ইনভার্স 1 বেগের দিকে। আচ্ছা 10 ms ইনভার্স 1, আচ্ছা ঠিক আছে 13 এর ডি অ্যান্সার দিয়েছে, হ্যাঁ প্রিয়ম অ্যান্সার দিয়েছে 13 এর ডি। আচ্ছা সো নেক্সট কোশ্চেনে যাই, একটা লিফট হচ্ছে 2.8 ms ইনভার্স 2 ত্বরণের নিচে নামছে, লিফটের মধ্যে দাঁড়ানো একজন ব্যক্তির ভর বলে দেওয়া আছে 90 কেজি, সেক্ষেত্রে তিনি যে ওজন অনুভব করবেন। আচ্ছা সো লিফট যখন নিচে নামবে তখন ফর্মুলাটা হচ্ছে m ইন্টু জি মাইনাস এ ডাব্লিউ, আর লিফট যখন এটা হচ্ছে নিচে নামার ক্ষেত্রে, লিফট যখন নিচে নামবে, লিফট যখন উপরে উঠবে সেটা হচ্ছে m ইন্টু জি প্লাস এ, তাহলে নিচে নামার ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ আর উপরের দিকে উপরে গেলে হচ্ছে পজিটিভ। সো নিচে নামার ক্ষেত্রে কি প্লাস না মাইনাস, এটা একটু সবাই কমেন্ট করো তো, নিচে নামার ক্ষেত্রে প্লাস নাকি মাইনাস? নিচে নামার ক্ষেত্রে লিফট যখন নিচে নামবে তখন কি প্লাস? জাস্ট এটা কমেন্ট করো প্লাস অর মাইনাস। আচ্ছা আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা ভাইয়া ক্লাসটা হচ্ছে রেকর্ডেড আছে, যেহেতু অনেক কোশ্চেন সলভ করাতে হবে। আচ্ছা তারপরে আমি একটু বলে দেই, এটা তো তোমরা নিশ্চয়ই জানো, এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র, যেহেতু মিলিত বেগ বলছে তার মানে তো দুইটা বস্তুর একই বেগ হবে, তার মানে হচ্ছে m1 প্লাস m2 ইন্টু v, বা দুইটা বস্তু একসাথে মিলে গেছে আর কি, একত্র হয়ে গেলে তো আর দুইটা বস্তু আলাদাভাবে চলতে পারবে না, তারা একই দিকে চলবে। আচ্ছা তাইলে তার মানে তাদের বেগ হচ্ছে একই। সো এইভাবে আমি জাস্ট মান বসালাম, আর এখানে u2টা বসানোর ক্ষেত্রে যেহেতু u2টা বলছে বিপরীত দিক থেকে আসছে, আর 10 ms ইনভার্স 1 এর দিকটা আমি পজিটিভ ধরে নিছি, তার মানে 5 ms ইনভার্স 1 যেহেতু বিপরীত দিকে, তাহলে এটাকে আমি -5 ধরে নিছি, সেক্ষেত্রে v এর মানটা আসছে হচ্ছে তোমার পজিটিভ ms ইনভার্স 1। সো আমার মিলিত বস্তুর বেগটা আমি পাইছি হচ্ছে 1 ms ইনভার্স 1, আর বেগের দিকটা এখন কোন দিকে হবে, যেহেতু পজিটিভ আসছে আর আমি পজিটিভ ধরছি 10 ms ইনভার্স 1 এর দিকে, তাইলে এর অ্যান্সারটা কোনটা বলো, 10 ms ইনভার্স 1, বেগের দিকটা হচ্ছে মিলিত বস্তুর বেগের দিক।
আচ্ছা, দুইজন কমেন্ট করেছে, থ্যাংক ইউ তোমাদেরকে। প্রিয়ম অ্যান্সার দিয়েছে নিচে নামার ক্ষেত্রে নেগেটিভ, সাব্বিরও অ্যান্সার দিয়েছে নিচে নামার ক্ষেত্রে নেগেটিভ। হ্যাঁ, তাহলে লিফট যখন নিচে নামবে সেক্ষেত্রে এম ইন্টু জি মাইনাস এ, আর লিফট যখন উপরে উঠবে সেক্ষেত্রে এম ইন্টু জি প্লাস এ। আচ্ছা, সো আমার এখানে বলছে হচ্ছে লিফট নিচে নামবে, আমি হচ্ছে এটা দিয়ে করব। তাহলে এম কত বলে দিচ্ছে, হচ্ছে ব্যক্তির ভর হচ্ছে 90 কেজি, যেহেতু আমরা সবাই জানি সেটা হচ্ছে 9.8 এমএস ইনভার্স 2, এর মান দেওয়া আছে হচ্ছে 2.8। সো অ্যান্সার কত আসে সবাই বলো তো ক্যালকুলেশন করে। 7, তার মানে 630 নিউটন হচ্ছে এটার অ্যান্সার। সো এটাই মনে রাখার জিনিস এখান থেকে, যে যদি লিফট উপরে উঠে তাহলে হচ্ছে পজিটিভ এম ইন্টু জি প্লাস এ, আর যদি নিচে নামে তাহলে এম ইন্টু জি মাইনাস এ। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছে নিচে নামার ক্ষেত্রে নেগেটিভ। আচ্ছা, শাখাউত হোসেন কমেন্ট করেছে, বুঝতে পারছি, থ্যাঙ্কস, ওয়েলকাম ভাইয়া। আচ্ছা, শাখাত হোসেন রিমন অ্যান্সার দিয়েছে জি এর মান প্লাস। হ্যাঁ, যদি ওপরের দিকে উঠে তাহলে হচ্ছে প্লাস, আর যদি নিচে নামে তাহলে নেগেটিভ। মাহমুদ হাসান সাব্বির লিখেছে নিচে নামার ক্ষেত্রে নেগেটিভ। ঠিক আছে, সো পরের কোশ্চেনে আমরা যাই। পরের কোশ্চেনটা হচ্ছে ঘর্ষণ থেকে। তাহলে কি বলছে এখানে, বলছে হচ্ছে 2 কেজি ভরের একটা ব্লককে আনুভূমিক তলের উপর দিয়ে 10 নিউটন বল দ্বারা টানা হচ্ছে, সেক্ষেত্রে ব্লকটার ত্বরণ কত? গতীয় ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.5, আর জি এর মান তো আমরা সবাই জানি 9.8। সো আমি ফার্স্টে ঘর্ষণ বলটা বের করে নেই, কাইনেটিক ফ্রিকশন এফ কে, সেটা হচ্ছে মিউ কে ইন্টু এম জি। মিউ কে কত? গতীয় ঘর্ষণ গুণাঙ্কটা দেওয়া আছে 0.5, এম এর ভর হচ্ছে 2, জি এর মান হচ্ছে 9.8। 0.5 মানে হচ্ছে হাফই বলা যায়, তাহলে 2 2 কাটাকাটি 9.8, তার মানে ঘর্ষণ বলটা আমি পেয়ে গেছি হচ্ছে 9.8 নিউটন। এখন আমরা জানি যে এফ নেট ইকুয়াল হচ্ছে এম এ, তাহলে নেট বললে আমি প্রয়োগ করতেছি হচ্ছে 10 নিউটন। এফ নেট মানে এখানে আলটিমেটলি দুইটা বল আছে, একটা হচ্ছে আমি যে বলটা প্রয়োগ করতেছি, আর একটা হচ্ছে ঘর্ষণ বল, ইকুয়াল কি বলো দেখি, এম এ। তো ঘর্ষণ যেহেতু বাধা দানকারী বল, সেক্ষেত্রে এটাকে আমরা সবসময় নেগেটিভ ধরবো, তার মানে এফ কেটাকে আমরা কি ধরবো বলো তো, -9.8। তাহলে মানে -9.8 ইকুয়াল হচ্ছে এম এ। তাহলে এম কত? এম হচ্ছে 2 কেজি, সেখান থেকে এ বের করব। এর মান কত আসে বলো দেখি। হ্যাঁ, রিমন অ্যান্সার দিয়েছে 630 নিউটন। আচ্ছা, 14 বি, আভা অ্যান্সার দিয়েছে 14 বি, প্রিয়ম অ্যান্সার দিয়েছে 14 বি। আচ্ছা, সো এখন 15 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও সবাই। হ্যাঁ, রিমন অ্যান্সার দিয়েছে এফ কে হচ্ছে 9.8 নিউটন। হ্যাঁ, এফ কে এর মানটা হচ্ছে আমরা পাচ্ছি 9.8 নিউটন। আচ্ছা, সো তোমরা যদি ক্যালকুলেটরে সলভ করো, এর মানটা আসবে হচ্ছে 0.1 এমএস ইনভার্স 2। এফ এফ নেটটা হচ্ছে এম এ, এফ নেট হচ্ছে এখানে মেনলি আমাদের দুইটা বল আছে, একটা হচ্ছে একটা বল দ্বারা টানা হচ্ছে, আর আরেকটা হচ্ছে ঘর্ষণ বল। আর ঘর্ষণ যেহেতু বাধাদানকারী বল, সেটা সবসময় হচ্ছে মানে বস্তু যেদিকে যায় তার বিপরীত দিকে কাজ করে, আর যেটাকে আমরা হচ্ছে সবসময় নেগেটিভ ধরে নেই, তার মানে এটা হচ্ছে -9.8। তাহলে আমি পাচ্ছি কত বলো, 2 ইন্টু এ, এর মান পাচ্ছি 0.1, যেটা হচ্ছে এ নাম্বার অপশন। পরের কোশ্চেনটা খুব সহজ। 2 কেজি ভরের একটা কণা, ভিটা তোমাকে দেওয়া আছে ভেক্টর আকারে, সেক্ষেত্রে বাহ্যিক বল এফ এর ক্রিয়ায় কণাটা থেমে গেল, এফ কর্তৃক কৃত কাজ কত? তার মানে কাজ বের করতে বলা হয়েছে এখানে আমাকে। তাহলে কাজ কিভাবে বের করব আমরা বলো। 15 এ অ্যান্সার দিয়েছে। আচ্ছা, 15টা আবার বুঝান আপু। দেখো, ঘর্ষণ বলের ফর্মুলা হচ্ছে মিউ কে ইন্টু আর, আর এখানে প্রতিক্রিয়া বল যেটা হচ্ছে ওজনের সমান, তাইলে আর ইকুয়াল আমরা লিখতে পারি এম জি। সেখানে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক তোমাকে দেওয়া আছে 0.5, এম এর ভ্যালু 2, জি এর মান তো জানো 9.8। সেখান থেকে গতীয় ঘর্ষণ ঘর্ষণ বলটা আমি পাইলাম কত বলো, 9.8 নিউটন। আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানি এফ নেট ইকুয়াল এম এ, মানে এফ টোটাল যে বলটা সেটা ইকুয়াল হচ্ছে এম এ। তাহলে বল এখানে আছে দুইটা, একটা বল দ্বারা টানা হচ্ছে আর একটা হচ্ছে ঘর্ষণ বল, তাহলে F1 প্লাস এফ কে ইকুয়াল এম এ।
আর এটা যেহেতু ঘর্ষণ বল, এটা তো সবসময় নেগেটিভ, তার মানে 10 মাইনাস 9.8 ইকুয়াল হচ্ছে 2 ইন্টু এ হচ্ছে 0.1 আসছে। হোপফুলি বুঝছো, খুব বেশি কমপ্লেক্স কিছু না আসলে। তাহলে 16তে আসি, দেখো 16তে আমাকে বলছে কৃতকাজ বের করতে ডাব্লিউ। তাহলে ডাব্লিউ ইকুয়াল আমরা কি জানি বলো দেখি, এফএস। আর এফ ইকুয়াল আবার আমরা কি জানি, এম এ এস। তার মানে এখানে আমরা কি কি জানি, এম জানি সেটা হচ্ছে 2 কেজি, এ আর এস এর মান জানি না। আচ্ছা দেখি এ এস এর মান বের করা যায় নাকি। তাহলে দেখো ভি তো ভেক্টর আকারে দেওয়া আছে, এটা যদি আমি হচ্ছে মানটা বের করে নেই, 2 স্কোয়ার হচ্ছে 4, 4 স্কোয়ার হচ্ছে 16 প্লাস 2 স্কোয়ার হচ্ছে 4, তার মানে √24 আসে হচ্ছে ভি এর মান। সো যেহেতু বলছে এটা হচ্ছে ভি না, এটাকে আমি ইউ ধরে নেই, ধরো এটা হচ্ছে এই আদি বেগে চলতেছিল, বাহ্যিক বল এফ এর ক্রিয়ায় থেমে গেল, থেমে গেলে ভিটা কত বলো, 0। আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, আর যেহেতু থেমে গেছে, প্রথমে তার বেগ ছিল √24, তারপরে 0 হয়ে গেছে, তার মানে এটা অবশ্যই মন্দন। আর মন্দনের বেলা এখানে আমরা কি ইউজ করি বলো, মাইনাস। তাহলে এ পাশে যদি 2as নিয়ে আসি, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ইউ স্কোয়ার কত, √24 কি স্কোয়ার করলে কত পাচ্ছি বলো, 24। তাহলে এস ইকুয়াল আমি কি পাবো, 24/2, যেটা হচ্ছে 12। তার মানে এস এর মান পাচ্ছি কত এখান থেকে বলো দেখি, 12। এম এর মান তো আমাকে দেওয়াই আছে 2, এস এর মান পাইলাম 12, তাহলে 12 দুগুণে 24, 24 জুল হচ্ছে এটার অ্যান্সার। প্রথমে কি করলাম আমি আরেকবার একটু বলি, এই বেগে চলতেছিল, তাহলে এই বেগের মানটা বের করছি, সেটা হচ্ছে √24। মান তো বের করতে হয় কিভাবে সেটা জানো, আর এরটাকে স্কোয়ার, যে শক স্কোয়ার প্লাস কে শক স্কোয়ার, আর ভিটা তাহলে পাইলাম হচ্ছে 0, ফর্মুলা অ্যাপ্লাই করছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, আর এটা যেহেতু মন্দন সেক্ষেত্রে আমি এখানে ইউজ করছি বলো দেখি, মাইনাস 2as টাকে এই পাশে নিয়ে আসলে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, সেখান থেকে as কত পাইলাম 12, এস এর মানটা যদি এখানে বসাই তাহলে ডাব্লিউ কত আসতেছে, 24 জুল। তার মানে এটাই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, পরেরটাতে যাই। সবাই ক্লাসটা শেয়ার করে, শেয়ার ডান কমেন্ট করো, সবাই ক্লাসটা একটু শেয়ার করো। পরেরটাতে আসে, নিচের বস্তু সমূহের মধ্যে কোনটার গতিশক্তি বেশি। তাহলে দেখো গতিশক্তি আমরা কিভাবে বের করি, হাফ এম ভি স্কোয়ার। তার মানে হাফটা আপাতত নিচ্ছি না, এই এম ভি স্কোয়ার এর মান দেখে কোনটার বেশি আসে গুণ করি। এটার কত আসতেছে 3m ইন্টু ভি স্কোয়ার, তাহলে 3m ভি স্কোয়ার। এর পরেরটাতে আসি, 3m ইন্টু 2v তার হোল স্কোয়ার, তাহলে কত আসতেছে 3m ইন্টু 2v তার হোল স্কোয়ার, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে 3 4 হচ্ছে 12, তার মানে এটার আসতেছে কত বলো 12mv স্কোয়ার। এর পরেরটার ক্ষেত্রে আসি, 2m ইন্টু 3 স্কোয়ার, তার মানে হচ্ছে 9v স্কোয়ার, তাহলে 9 দুগুণে আসতেছে কত বলো 18mv স্কোয়ার। এর পরেরটাতে আসি, m ইন্টু 4b তার হোল স্কোয়ার, তার মানে 16v স্কোয়ার, তাহলে এখানে আমি পাচ্ছি হচ্ছে 16mv স্কোয়ার। তাহলে কোনটার বড় বলো দেখি, 16mv স্কোয়ার, তার মানে বড় হচ্ছে এখানে 18mv স্কোয়ার। তাহলে কার গতিশক্তি বেশি, সি হচ্ছে এখানে সবচেয়ে বেশি, 18mv স্কোয়ার হচ্ছে। আচ্ছা আমি একটু মুছে দিই, না হলে তোমরা অপশনটা দেখবা না। সো অ্যান্সারটা হচ্ছে সি, নিচেরটাতে আসছিল হচ্ছে 16mv স্কোয়ার। তার মানে একটু খেয়াল করবা, যেহেতু আমার বলছে গতিশক্তি, গতিশক্তির বেলায় তো গতিশক্তির ফর্মুলা আমরা জানি হাফ mv স্কোয়ার, সো mv স্কোয়ার কোনটার বেশি এখানে সেটা আমি বের করছি, যেহেতু হাফ তো সবগুলোর সাথেই থাকবে। সো mv স্কোয়ার বেশি আসছে কোনটার বলো দেখি, 18mv স্কোয়ার, তার মানে অ্যান্সারটা হচ্ছে সি। আচ্ছা নৌশিন সুলতান অ্যান্সার দিয়েছে 17 এর সি, শাখাত হোসেন রিমন অ্যান্সার দিয়েছে 17 এর সি, সাব্বির অ্যান্সার দিয়েছে 17 এর সি, প্রিয়ম অ্যান্সার দিয়েছে সি, আভা অ্যান্সার দিয়েছে সি। আচ্ছা তোমাদের সবাইকে ধন্যবাদ, সবার অ্যান্সার কারেক্ট। পরেরটাতে যাই, 300 মিটার উঁচু হতে একটা বস্তু অভিকর্ষের টানে মুক্তভাবে নিচে পড়তেছে, ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে। সো এটার একটা শর্টকাট আছে, ডিরেক্ট হচ্ছে এই ফর্মুলা অ্যাপ্লাই করবা, গতিশক্তি বিভব শক্তির
n গুণ হলে, গতিশক্তি বিভব শক্তির n গুণ হলে x ইকুয়াল হচ্ছে h/n+1। গতিশক্তি বিভব শক্তির n গুণ হলে x ইকুয়াল h/n+1। একটু খেয়াল রাখতে হবে, প্রথমে থাকবে গতিশক্তি, গতিশক্তি বিভব শক্তির n গুণ হলে। তাহলে দেখো এখানে আমাকে কি বলছে, ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, তাহলে n এর মান কত, এখানে হাফ। h কত বলে দিছে, 300 মিটার উঁচু, তাহলে 300, n এর মান কত হবে n গুণ, তাহলে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, তার মানে n হচ্ছে এখানে হাফ, হাফ প্লাস 1, তাহলে 300 ডিভাইডেড বাই এটা আসবে হচ্ছে 3/2, তাহলে 300 ইন্টু 2/3, 200 মিটার আসে হচ্ছে এটার অ্যান্সার। সো ডিরেক্ট হচ্ছে তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলবা, x ইকুয়াল h/n+1। একটু খেয়াল রাখতে হবে এই nটা হচ্ছে গতিশক্তি বিভব শক্তির কত গুণ, গতিটা হচ্ছে ছোট, ছোটটা সামনে আসবে তারপরে বিভব। সো আর যদি তোমার উল্টাটা থাকে, ধরো এখানে যদি বলতো যে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, এটা যদি বলতো বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে, এটা যদি জানতে চাইতো, তাহলে আমি কি করতাম বলো দেখি, আমার দরকার গতিশক্তি বিভব শক্তির কত গুণ, এটা উল্টাটা দেওয়া আছে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, তাহলে এটাকে যদি আমি উল্টাই দেই 1/1/2, তাইলে আমি কত পাচ্ছি বলো দেখি 2। তার মানে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হইলে গতিশক্তি বিভব শক্তির কত গুণ, 2 গুণ। যেটা তোমার দেওয়া থাকবে ওটারে জাস্ট রিভার্স করে দিলে তুমি উল্টাটা পেয়ে যাবা। বিভব শক্তি গতিশক্তির অর্ধেক দেওয়া থাকলে আমার লাগবে গতিশক্তি বিভব শক্তির কত গুণ, সেটাকে আমি রিভার্স করে দিব, তাহলে কি পেয়ে যাব বলো দেখি, কত গুণ সেটা পেয়ে যাব। এটা কি বুঝছো? আচ্ছা 200 মিটার অ্যান্সার দিছে একজন, 18 বি। হ্যাঁ, আর এই শর্টকাট গুলা হচ্ছে নট অনলি তোমার এইচএসসি, এগুলো তোমার এডমিশনেও অনেক হেল্প করবে। আর একটা বস্তুর ভরবেগ 200% বৃদ্ধি করলে গতিশক্তি কেমন পরিবর্তিত হবে, সো এটাও আমরা একটা শর্টকাট দিয়ে করার ট্রাই করব। গতিশক্তি কেমন পরিবর্তিত হবে সেটা বললে DA+S, এটা মনে রাখবা 200%। প্রথমে এই ডি দিয়ে হচ্ছে ডিভিশন, তাহলে 200%কে 200কে 100 দ্বারা ভাগ করব, কত আসতেছে 2। এ হচ্ছে এডিশন, তোমরা তো বদমাস একটা ইয়ে ছিল না, ওইটা তো পড়ছো মনে হয় ম্যাথের ক্ষেত্রে আর কি, প্রথমে ব্র্যাকেট, তারপরে মানে অফ, তারপরে হচ্ছে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, ওইভাবে। তাহলে ডি তে মনে রাখবা ডিভিশন, এতে হচ্ছে এডিশন, এস তে হচ্ছে আসতেছি এডিশন মানে 1 যোগ করব তাহলে 3, এই এস তে হচ্ছে কি স্কোয়ার করব, তাহলে কত পাচ্ছি 9, 9 কে 1 মাইনাস করব তাহলে 8। আবার আমি বলে দেই, এই প্রথমে ডি তে হচ্ছে ডিভিশন, এতে হচ্ছে এডিশন, এস তে এস হচ্ছে স্কোয়ার, এই এসটা প্রথম এসটা হচ্ছে স্কোয়ার, আর এই এসটা হচ্ছে সাবট্রাকশন বা বিয়োগ যেটা। তাহলে কত যোগ করছি, এখানে 1 যোগ করছি, সেটাকে স্কোয়ার করছি, সেখান থেকে কত বিয়োগ করছি 1 বিয়োগ করছি, প্রথমে 1 যোগ করছি তারপরে 1 বিয়োগ করছি। খুব সহজ, 200কে 100 দ্বারা ভাগ করবা 2 পাচ্ছ, 2 এর সাথে 1 যোগ করবা 3, 3 কে স্কোয়ার করবা 9, 9 থেকে 1 বিয়োগ করবা 8, তাহলে 8 গুণ বৃদ্ধি পাবে। খুব সহজ, তোমার ওই ক্যালকুলেশন করার আসলে কোনো দরকার নাই, 2 একবার যদি তুমি করো এই ফর্মুলা দিয়ে, তাহলে আচ্ছা 19-এর ডি হচ্ছে অ্যান্সার। হ্যাঁ 19-এর অ্যান্সার হচ্ছে ডি। তাহলে গতিশক্তি কেমন পরিবর্তিত হবে এটা বললে তুমি কি করবা, এই DA+S এটা দিয়ে করবা। প্রথমটা হচ্ছে স্কোয়ার, তারপরেটা হচ্ছে সাবট্রাকশন বা বিয়োগ যেটা, সেটা 8 গুণ বৃদ্ধি পাবে। আর যদি কত পার্সেন্ট বৃদ্ধি পাবে বলতো, তাহলে 8 কে জাস্ট 100 দ্বারা মাল্টিপ্লাই করে দিতা, 800% বৃদ্ধি পাবে, আসতো হচ্ছে অ্যান্সার। হোপফুলি বুঝছো। এটা গেল যদি গতিশক্তি কেমন পরিবর্তিত হয় এটা বলে। আর যদি বলে যে ভরবেগ কেমন পরিবর্তিত হয়, এটা যদি তোমার কাছে জানতে চায়, সব সেম, জাস্ট হচ্ছে একটা জিনিস চেঞ্জ, সেটা হচ্ছে DA+RS। ধরো এটা দেওয়া আছে হচ্ছে, এখানে দেওয়া আছে হচ্ছে গতি শক্তি 200% বৃদ্ধি করলে ভরবেগ কেমন পরিবর্তিত হয়, তাহলে ভর বয়শূন্য র আছে, র এর কারণে এখানে এক্সট্রা করে একটা জিনিস আসবে, সেটা হচ্ছে আর রুট। তাহলে আমি কি করব, প্রথম ক্ষেত্রে দিতে ভাগ করব, তাহলে 200কে 100 দ্বারা ভাগ করলে কত আছে 2, এডিশন 1 যোগ করব তাহলে কত আসে 3। এখন সেটাকে কি করব বলো দেখি,
আচ্ছা 200 না, এখানে হচ্ছে এরকমই একটা দেওয়া থাকবে যেটাকে আসলে তুমি রুট করতে পারবা। ধরো এখানে 100% দেওয়া থাকবে, মানে রুট করা যাবে আর কি, এরকম টাইপের দেওয়া থাকবে। তাইলে 2টাকে 100কে 100 না, এখানে আমি 300 ধরলে ইজি হবে। তাহলে 300কে 3 দ্বারা ভাগ করব, এটাকে 1 যোগ করব, তাহলে কত 4, 4কে রুট করব, তার মানে পাচ্ছি হচ্ছে 2। এখন 1 বিয়োগ করব, তাহলে কত পাচ্ছি বলো দেখি 1। তাহলে 1 গুণ বৃদ্ধি পাবে। যদি বলতো যে ভরবেগ কেমন পরিবর্তিত হয়, তাহলে গতিশক্তি থাকলে আর ভরবেগ বের করতে বললে আমরা হচ্ছে DARS এই ফর্মুলা ইউজ করব। আচ্ছা একজন লিখেছে ট্রিক্স গুলো দেওয়ার জন্য থ্যাঙ্কস। হ্যাঁ শাখাউত হোসেন কমেন্ট করেছে 1 গুণ DASS and DARS মনে থাকবে। আচ্ছা থ্যাংক ইউ। পরেরটাতে যাই। একটা বস্তু ভূমি থেকে 10 মিটার উচ্চতায় আছে, উপর থেকে বস্তুটাকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি থেকে 8 মিটার উচ্চতায় বস্তুটার গতিশক্তি আর স্থিতিশক্তির অনুপাত কত হবে? গতিশক্তি আর স্থিতিশক্তির অনুপাত। আচ্ছা তাহলে দেখো গতিশক্তি আর স্থিতিশক্তির অনুপাত আমি একটু এঁকে দেখাই। প্রথমে বলছে সেটা ভূমি থেকে কত মিটার উচ্চতায় আছে? 10 মিটার উচ্চতায়। আর ভূমি থেকে আমাকে বের করতে হবে কত? 8 মিটার উচ্চতায় গতিশক্তি আর স্থিতিশক্তির অনুপাত। সো গতি বাই স্থিতি, একদম সহজ। খেয়াল করো ভূমি থেকে আছে 8 মিটার, তাহলে ওপর থেকে এটা কত দূরত্ব? পুরাটা যদি 10 হয় এইটুকু 8, তাহলে এটা হচ্ছে 2 মিটার। তার মানে গতি যদি বলে, গতি আমরা সব সময় গতিশক্তির বেলায় আমরা সব সময় উচ্চতাটা উপর থেকে পরিমাপ করব, সর্বোচ্চ উচ্চতা থেকে। তাহলে সর্বোচ্চ উচ্চতা থেকে এই উচ্চতাটা কত? 2 মিটার। আর স্থিতিশক্তি তো ভূমি থেকে মাপবো, তাহলে ভূমি থেকে এটা কত মিটার বলো? 8 মিটার। তার মানে 2/8, 1/4 হচ্ছে এটার অ্যান্সার। সো তোমার যদি অনুপাত চাই গতিশক্তি আর স্থিতিশক্তির, গতির বেলায় আমরা সব সময় উচ্চতাটা পরিমাপ করব হচ্ছে ভূমি সর্বোচ্চ উচ্চতা থেকে, আর স্থিতিশক্তির বেলায় উচ্চতাটা মাপবো হচ্ছে ভূমি থেকে। তার মানে গতি বাই স্থিতি হচ্ছে। আর যদি তোমার উল্টাটা চাইতো তাহলে কত হইতো বলো দেখি? স্থিতি বাই গতি। স্থিতি বাই গতি কত? স্থিতি বললে ভূমি থেকে হচ্ছে 8 মিটার, গতি বললে উপর থেকে, তাহলে 8/2 মানে হচ্ছে 4। সো যেটাই আসুক পারা উচিত। আচ্ছা পিডিএফ কিভাবে পাবো? ভাইয়া ক্লাসটা শেয়ার করতে হবে, শেয়ার করে যদি হচ্ছে স্ক্রিনশটটা পেজে দাও, পিডিএফটা দিয়ে দেওয়া হবে। হোপফুলি এটা বুঝছো। তাহলে গতিশক্তি স্থিতিশক্তি ওই যে ফর্মুলা তোমার, ওই যে 12 mv², তারপরে v² = u² + 2gh, কিচ্ছু লাগবে না। জাস্ট হচ্ছে তুমি উচ্চতাটা নিয়ে কাজ করবা। স্থিতি হলে ভূমি থেকে উচ্চতা, আর গতি হলে উপর থেকে উচ্চতা। এইভাবে আমরা দুইটা শক্তির অনুপাত বের করব। শক্তির অনুপাত বের করার ক্ষেত্রে এই ট্রিক্স অবলম্বন করবা। পরেরটাতে আসি। m আর 3m ভরের দুইটা বস্তুর গতিশক্তির অনুপাত যদি 2:1 হয়, তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত? তাহলে রৈখিক ভরবেগের অনুপাত কিভাবে বের করব বলো? রৈখিক ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক কি? আমরা জানি ek = হচ্ছে p²/2m। p হচ্ছে এখানে রৈখিক ভরবেগ, ek হচ্ছে রৈখিক গতিশক্তি, m হচ্ছে ভর। তাইলে p² = আমরা কি লিখতে পারি? ek × 2m। তার মানে p এর সাথে ek ও হচ্ছে সমানুপাতিক, আর p এর সাথে m টাও কি বলো? সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে p1/p2² = m1/m2 × ek1/ek2। তাহলে কি বের করতে বলছে দেখো? m আর 3m ভরের দুইটা বস্তু, তার মানে m/3m ইন্টু গতিশক্তির অনুপাত দেওয়া আছে 2:1। তাহলে mm তো কাটাকাটি যাবে, 2/3। তার মানে p1/p2 কত হবে? যেহেতু এখানে স্কয়ার আছে, তার মানে এই পাশে গেলে কি হয়ে যাবে বলো? রুট। √2:3। √2:3 কোনটায় আছে? সি হচ্ছে এটার অ্যান্সার। তাহলে এভাবে আমি হচ্ছে যদি ভর আর
গতিশক্তির অনুপাত দেওয়া থাকে, সেখান থেকে ভরবেগের অনুপাত কিভাবে বের করব। উল্টা বললে 4:1। হ্যাঁ, নৌশিন সুলতানা। পরেরটাতে যাই। পৃথিবী পৃষ্ঠের 20 মিটার নিচ থেকে মোটর পাম্পের সাহায্যে পানি টেনে উঠানো হয় এবং প্রতি মিনিটে 600 কেজি পানি নির্গত হয়। যদি পানি বাইরে আসার বেগ 5 ms−1 হয় তাহলে মোটর পাম্পের ক্ষমতা কত? আচ্ছা, সো ক্ষমতা আমরা কিভাবে বের করব? ক্ষমতা বের করার জন্য ক্ষমতার ফর্মুলা তো আমরা ডিরেক্টলি জানি, P হচ্ছে W/T। তাহলে Wটা আমার ফার্স্টে জানা লাগবে। একটু খেয়াল করো, এখানে হচ্ছে মোটরটা প্রথমে 20 মিটার নিচ থেকে পানি উঠাচ্ছে, তাহলে 20 মিটার নিচ থেকে মোটরটা পানি উঠাচ্ছে, তার মানে কি অবস্থানের পরিবর্তন হচ্ছে এখানে। সো অবস্থানের পরিবর্তন, 20 মিটার নিচ থেকে 20 মিটার উপরে সে পানি উঠাচ্ছে, অবস্থানের পরিবর্তন হচ্ছে। অবস্থানের পরিবর্তন হলে সেখানে কোন গতিশক্তি কোন শক্তি থাকবে? অবশ্যই বিভব শক্তি থাকবে, mgh প্লাস। এই মোটরটাই আবার কি করতেছে বলো দেখি? পানি বাইরে ফেলতেছে কত মিটার, কত বেগে? 5 ms−1 বেগে। তাহলে এখানে কি থাকতেছে? একটা গতিশক্তি, তার মানে হাফ mv²। তাহলে m যদি কমন নেই কি থাকবে? gh প্লাস v²/2। সো বলো দেখি, সবকিছু দেওয়া আছে। m কত দেওয়া আছে? 600 কেজি, g হচ্ছে 9.8, h কত? 20 মিটার, v কত দেওয়া আছে? 5²/2। ক্যালকুলেটরে বসায় ডিরেক্টলি করে ফেলো। w কত আসে আমাকে বলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 21-এর সি। আচ্ছা, আচ্ছা, সো এটা আসবে হচ্ছে 1,25,100 জুল। 1,25,100 জুল হচ্ছে ডাব্লিউ আমি পাইছি। আমাকে বের করতে হবে ক্ষমতা। তাহলে ক্ষমতা ইকুয়াল আমরা কি জানি? W/T। ডাব্লিউ পাইছি কত? 1,25,100। টি কত? প্রতি মিনিটে। একটু খেয়াল করো, এখানে বলে দিছে এই যে প্রতি মিনিটে, তার মানে মিনিট বললে কি টাইম কত? 60 সেকেন্ড। তাহলে 1 লাখ কি বলে 1,25,100 কে 60 দিয়ে ভাগ করো, দেখো কত আসে অ্যান্সার। আচ্ছা, তার মানে অ্যান্সার এটা আসবে হচ্ছে 2085 ওয়াট। বা একটু খেয়াল করো, অ্যান্সার গুলো সব আছে হচ্ছে কিলো ওয়াটে। সো এটাকে আমার অবশ্যই 1000 দ্বারা ভাগ করতে হবে, তার মানে 2.085 কিলো ওয়াট আসবে হচ্ছে এটার অ্যান্সার। তাহলে মোটর পাম্পের ক্ষমতা আমরা কত পাইছি? 2.085 কিলো ওয়াট। খুবই সিম্পল। এই টাইপের ম্যাথগুলো সিকিউতে আসে, নট অনলি এমসিকিউ, সিকিউর জন্য ইম্পর্টেন্ট। তার মানে এখানে আমরা নরমালি দুইটা শক্তি পাচ্ছি। একটা হচ্ছে এই যে পানি 20 মিটার উপরে উঠাচ্ছে সেটার জন্য বিভব শক্তি, আর এই যে পানি 5 ms−1 বেগে বাইরে ফেলতেছে তার জন্য হচ্ছে গতিশক্তি। সো দুইটা শক্তি পাচ্ছে এখানে, সেভাবে করবা। পরেরটাতে আসে, দুইটা কণার মধ্যে মহাকর্ষ বলের মান কেমন পরিবর্তন হবে যদি একটা কণার ভর পূর্বের দ্বিগুণ আর আরেকটা কণার ভর হচ্ছে 3 গুণ এবং একই সাথে তাদের মাঝে দূরত্ব দ্বিগুণ করা হয়। সো আমরা হচ্ছে কুলম্বের মহাকর্ষ বল ইকুয়াল কি জানি? F ইকুয়াল G ইন্টু m1 m2 ডিভাইডেড বাই d স্কোয়ার। সো F ড্যাশ, একটু খেয়াল করো, বলছে প্রথম ভরটাকে পূর্বের দ্বিগুণ করা হচ্ছে, তার মানে m1 হয়ে যাবে কি 2m1, m2 কত হয়ে যাবে? অন্য কণার ভর 3 গুণ করা হচ্ছে, তাহলে m2 হয়ে যাবে 3m2 ডিভাইডেড বাই, আর দূরত্ব কি কত গুণ করা হচ্ছে? দ্বিগুণ, তার মানে d হয়ে যাবে 2d হোল স্কয়ার। তাহলে খেয়াল করো, 2 দুগুণে 3 দুগুণে হচ্ছে 6, 6/4, 6/4 g m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার, বা যেটাকে আমরা লিখতে পারি কত? 3/2 f1। 3/2 মানে কত? 1.5 f1। তাহলে কি হবে? পূর্বের 1.5 গুণ হবে হচ্ছে এটার অ্যান্সার। খুবই সহজ, জাস্ট কোশ্চেনে যেভাবে বলবে তুমি ওভাবে বসাবা। ভর হচ্ছে পূর্বের দ্বিগুণ প্রথমটার, দ্বিতীয়টার ভর হচ্ছে পূর্বের 3 গুণ, দূরত্ব হচ্ছে পূর্বের দ্বিগুণ, বসালেই অ্যান্সার চলে আসবে। হ্যাঁ, শাখাত হোসেন রিমন অ্যান্সার দিয়েছে 1.5 গুণ। আচ্ছা, সো অ্যান্সার আসতেছে এটার পূর্বের 1.5 গুণ।
সমান ভরের দুইটা উপগ্রহের ব্যাসার্ধ দেওয়া আছে যথাক্রমে r এবং 4r হলে সেক্ষেত্রে গ্রহ দুইটার পর্যায়কালের অনুপাত কত? আচ্ছা, সো কেপলারের তিনটা সূত্র তো পড়ছো। কেপলারের থার্ড লটা কি ছিল? টি স্কয়ার ইজ প্রপোর্শনেট টু আর কিউব। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি বলো দেখি? T1 by T2 whole square equal R1 by R2 whole cube। তাহলে T1 by T2 তোমাকে বের করতে বলছে হচ্ছে পর্যায়কালের অনুপাত, তার মানে আমাকে T1 by T2 বের করতে বলছে। তাহলে ওই পাশে যদি আমি নিয়ে যাই, দেখো R1 by R2 3, আর 2টাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে? 3 by 2। আচ্ছা, পাওয়ারটা এইভাবেও রাখতে পারো, অথবা তুমি এখানে চাইলে রুটও দিতে পারতা। এই পাশে যেহেতু স্কোয়ার আছে, এই পাশে রুট, রুট মানেই তো হাফ, আমি একবারে লিখে ফেলছি। তাহলে দেখো R1 by R2 কত দেওয়া? প্রথম ক্ষেত্রে হচ্ছে R, পরে হচ্ছে 4R, তাহলে 1 by 4, 1 by 4 টু দি পাওয়ার 3 by 2। দেখো তো কত আসে, ক্যালকুলেটরে বসাবা, বের হয়ে আসবে অ্যান্সার 1:8 আসার কথা। আচ্ছা, 23 ডি নওশিন সুলতান অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার কত আসতেছে বলো? এটার অ্যান্সার আসবে হচ্ছে 1:8। ফর্মুলা এটা মাথায় রাখবা, T1 by T2 হোল স্কয়ার ইকুয়াল R1 by R2 কিউব। আর বাকি সব তো কোশ্চেনে দেওয়াই আছে, জাস্ট ক্যালকুলেট করবা। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয় তাহলে এক বছরে কতদিন হবে? আগের ম্যাথে সিমিলার, জাস্ট এখানে দিনের সংখ্যাটা বের করতে হবে। তাহলে দেখো T2 by T1 হোল স্কয়ার ইকুয়াল R2 by R1 তার কিউব। তাহলে T2 ইকুয়াল কি লেখা যায়? R2 by R1 টু দি পাওয়ার 3 by 2 ইন্টু T1। তার মানে দেখো R2 by R1 বলছে R2 কি বর্তমান দূরত্বের অর্ধেক হবে, তাহলে R2 ইকুয়াল হচ্ছে হাফ R1, কাটাকাটি তো যাবে, তাহলে হাফ টু দি পাওয়ার 3 by 2 ইন্টু T1। T1 কত বলো দেখি? এখানে বলছে এক বছরে কত দিন, প্রথম ক্ষেত্রে এক বছরে কত দিন? 365 দিন। তাইলে 365 দিয়ে মাল্টিপ্লাই করবা, ক্যালকুলেটরে বসাবা, হাফ টু দি পাওয়ার 3 by 2 ইন্টু 365, যেটা আসে সেটাই হচ্ছে এটার অ্যান্সার। 25-এর অ্যান্সার হচ্ছে বি। হ্যাঁ, তাহলে 25-এর অ্যান্সার আসবে হচ্ছে বি, 129 দিন আসবে হচ্ছে অ্যান্সার। পরেরটাতে যাই, ভূপৃষ্ঠ থেকে কত উঁচুতে গেলে সেখানকার অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণের মানের 1% হবে। তাহলে দেখো, যখন আমাকে এই টাইপের গুলো বের করতে বলবে, জি এর সাথে কিসের সম্পর্ক, কত উঁচুতে গেলে, আমাদের একটা এখানে একটা শর্টকাট ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। এইচ ইকুয়াল হবে হচ্ছে রুট জি বাই জি ড্যাশ -1 ইন্টু হচ্ছে আর। এটা কিছুই না, এটা হচ্ছে তোমাদের ওই ফর্মুলা ছিল, জিএইচ কি ছিল বলো দেখি? জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, তারপরে জি ছিল হচ্ছে জিএম বাই আর স্কয়ার। এই দুইটাকে ভাগ করলে আলটিমেটলি একটু মডিফাই করলে এই ফর্মুলা আসতেছে। সো এত কিছু তো আমার করার সময় নেই, আমি ডিরেক্ট এই ফর্মুলাটাই মনে রাখবো, এইচ ইকুয়াল রুট ওভার জি বাই জি ড্যাশ -1 ইন্টু আর। তাহলে কি বলছে? জি ড্যাশ বলছে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মানের 1%, তার মানে 1% অফ জি। তাহলে জি বাই 100 -1 ইন্টু হচ্ছে আর। আর এর মান কত? পৃথিবীর ব্যাসার্ধ আমরা সবাই জানি, সেটা হচ্ছে 6400 কিলোমিটার। আচ্ছা, যেহেতু মিটারে আছে তাহলে তুমি চাইলে এটা ইও করতে পারো, মিটারও রাখতে পারো, 6.4 ইন্টু 10⁶ মিটার। তাহলে এখান থেকে বের করো, জি জি কাটাকাটি যাবে, 100 যদি উপরে চলে যায় তাহলে কি আসবে? রুট 100 মানে হচ্ছে 10, 10 - 1 হচ্ছে 9, 9 ইন্টু 6.4 ইন্টু 10⁶, যেটা আসে সেটা হচ্ছে অ্যান্সার। মোস্ট প্রবাবলি 57.6 ইন্টু 10⁶। 25-এর বি। আচ্ছা, সো 26-এর অ্যান্সার দাও সবাই। জাস্ট ফর্মুলা যদি এটা মাথায় রাখো, এইচ ইকুয়াল রুট ওভার জি বাই জি ড্যাশ -1 ইন্টু আর,
সেখান থেকে তুমি ক্যালকুলেটরে বসালেই অ্যান্সার বের হয়ে আসবে, এখানে আর খুব একটা ঝামেলা নাই। তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এবং ডি গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান সমান, সেক্ষেত্রে ডি এর সাপেক্ষে এইচ এর মান। আচ্ছা, পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, উচ্চতায় হচ্ছে অভিকর্ষজ ত্বরণের মান 1 - 2h বাই জি, এইচ হচ্ছে 1 - 2h বাই আর ইন্টু জি। এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে উচ্চতায়। আর পৃথিবীর পৃষ্ঠ থেকে ডি গভীরতায় হচ্ছে 1 - h বাই আর ইন্টু জি। উচ্চতায় বললে জাস্ট তোমার এখানে শুধুমাত্র একটা 2 গুণ হবে, এটা একটু সবাই মাথায় রাখবা। জি এইচ হচ্ছে 1 - 2h বাই আর ইন্টু জি, জি ডি হচ্ছে 1 - h বাই আর ইন্টু। আচ্ছা, সো কখন হচ্ছে 2 গুণ হবে, উচ্চতায় নাকি গভীরতায়? এটা একটু সবাই কমেন্ট করো তো। আপু 24 নাম্বারটা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব? 24 নাম্বার আচ্ছা, ক্যালকুলেটর ছাড়া তুমি যদি এইচএসসি ক্যান্ডিডেট হও তাহলে তো ক্যালকুলেটর ছাড়া করা লাগবে না। আর এডমিশনের জন্য কিভাবে করতে হবে আমি দেখাচ্ছি। প্রথমে এটাকে একটু ভেঙে নেই, দেখো প্রথমে হচ্ছে আমি হাফ নেই, তারপরে কিউব নেই, এটা মানেও কিন্তু একই 3/2। প্রথমে হাফ নিলে 1/4 কে যদি রুট করি তাহলে কি আসতেছে হাফ, তাকে যদি কিউব করি তাহলে কি আসতেছে বলো 1/8। একদম তো সহজ, ক্যালকুলেটর ছাড়াও করা যাবে। সো তুমি হচ্ছে ফার্স্টে এটাকে ভাগ করে নিবা, 1/4 কে হাফ, তার পাওয়ার হচ্ছে 3। তাহলে 1/4 কে যদি রুট করি কি পাই, এখান থেকে হাফ পাই, তাকে যদি কিউব করি তাহলে কি পাই 1/8। সেকেন্ড টাইমে যদি দাও তাহলে তো ক্যালকুলেটর ছাড়াই করতে হবে। হোপফুলি বুঝছো নৌশিন? কোথায় ছিলাম আমরা? আচ্ছা, সো পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, এইচ উচ্চতায় বললে 1 - 2h বাই আর ইন্টু জি, আর গভীরতায় বললে 1 - h বাই আর ইন্টু জি। আমি একটু মনে রাখার জন্য বলছিলাম, যদি উচ্চতায় বেশি উপরে চলে গেছে সেক্ষেত্রে 2 দ্বারা গুণ হবে, এটা মনে রাখবা, সূত্র মনে রাখার জন্য আর কি, এটা কোনো লজিক নাই এখানে। তাহলে বলছে আমার জি এইচ আর জি ডি সমান, তাহলে জি এইচ আর জি ডি যেহেতু সমান, দেখো এটাকে কিভাবে লিখতে পারি, তাহলে 1 - 2h বাই আর ইন্টু জি, এটা হচ্ছে উচ্চতার ক্ষেত্রে আর এটা হচ্ছে গভীরতার ক্ষেত্রে। তাহলে জি জি বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে যাবে, কি থাকতেছে 1 - 2h বাই আর, 1 - h বাই আর। তাহলে 1 ও বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস মাইনাসও চলে যাবে, থাকবে কি, আচ্ছা এখানে h না, এটা তো ডি, যেহেতু গভীরতায় ছিল 1 - d বাই আর। হ্যাঁ, ডি গভীরতায় বলে দিচ্ছে ওখানে। তাহলে দেখো মাইনাস মাইনাসও চলে যাচ্ছে, কি থাকতেছে 2h বাই আর ডি বাই আর। তাহলে আর আরো চলে যাচ্ছে, থাকতেছে কি 2h ইকুয়াল ডি। তাহলে তোমাকে বলছে ডি এর সাপেক্ষে এইচ এর মান, তার মানে ডি এর সাপেক্ষে এইচ এর মান, এইচ ইকুয়াল কত আসতেছে তাহলে বলো দেখি, ডি বাই 2 বা 0.5 ডি। এইচ ইকুয়াল কি আসতেছে 0.5 ডি। সো তুমি হচ্ছে ফর্মুলা দুইটা মাথায় রাখবা। গভীরতার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে 1 - 2h বাই আর ইন্টু জি, সরি, উচ্চতার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে 1 - 2h বাই আর ইন্টু জি, গভীরতার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে 1 - d বাই আর ইন্টু জি। যেহেতু বলে দিছে দুইটাই সমান, সেক্ষেত্রে এইভাবে আমরা সলভ করছি, এই দুইটা ফর্মুলা মাথায় রাখলেই হবে। তারপরে আসি, হ্যাঁ থ্যাংক ইউ, নওশিনও বুঝছে, জি আপু বললো। আচ্ছা, স্বাগত হোসেন রিমন বলছে মাল্টিপল করতে হবে 2 দ্বারা। হ্যাঁ, পরেরটাতে আসি, ভূপৃষ্ঠ থেকে কত গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান, ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের 1/3 হবে। আচ্ছা, তাহলে দেখো ভূপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণের 1/3, দেখো এটা মোস্ট প্রবাবলি দিনাজপুর বোর্ড বা ঢাকা বোর্ড, মানে হচ্ছে দিনাজপুর বোর্ডে এই কোশ্চেনটা মোস্ট প্রবাবলি 15-16-তে আসছিল, আর পরের বছর এই কোশ্চেনটা ঢাকা বোর্ডে আসছিল। তো তোমরা যারা এই টাইপের জিনিসপত্র করো, যে এটা হচ্ছে স্পেসিফিক বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, এইচএসসি এর ক্ষেত্রে এই টাইপের কোনো সাজেশন আসলে দেওয়া পসিবল না যে এটা স্পেসিফিক বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় দেখা যায় যে এক বোর্ডের কোশ্চেন আরেক বোর্ডে হুবহু রিপিট হয়। তো খুব সাবধান, তোমাকে সবই পড়তে হবে, সবকিছু যেগুলো ইম্পর্টেন্ট সবই পড়তে হবে, তোমার বোর্ডের জন্য আলাদা করে কোনো ইম্পর্টেন্ট জিনিসপত্র নাই আসলে। সো দেখো এটা আমরা কিভাবে করব, গভীরতায় বললে আমাদের ফর্মুলা কি,
জি ডি হচ্ছে 1 মাইনাস এই 1 মাইনাস ডি বাই আর ইন্টু জি। তাহলে জিডি কত বলে দিছে? ভূপৃষ্ঠের ত্বরণের 1/3, তার মানে জি বাই 3, 1 মাইনাস ডি বাই আর ইন্টু জি। তোমাকে বের করতে বলছি কি বলো, কত গভীরতায়, তার মানে ডি এর মান বের করতে বলছে। জি জি বোথ সাইড থেকে কাটাকাটি চলে যাবে, তাহলে ডি ইকুয়াল আমরা কি পাচ্ছি বলো, 2r/3, 2r/3, অ্যান্সার হচ্ছে 2r/3। তাহলে এই ফর্মুলাটা যদি মাথায় রাখো, জি ডি হচ্ছে 1 মাইনাস ডি বাই আর ইন্টু জি, সেক্ষেত্রে তুমি হচ্ছে খুব ইজিলি কিন্তু ডি এর মানটা এখান থেকে বের করে ফেলতে পারবা। পরের কোশ্চেনে যাই। মুক্তিবেগ থেকে আসছে এবং এই টাইপের কোশ্চেন সিকিউতেও আসতে পারে। মুক্তিবেগ থেকে আসলে সিকিউতে আসার মতো এর থেকে কমপ্লেক্স কোনো ম্যাথ আসবে না আর কি। পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ যদি একই থাকে এবং পৃথিবীর ব্যাসার্ধ যদি 1% বৃদ্ধি পায়, সেক্ষেত্রে মুক্তিবেগের শতকরা পরিবর্তন কত? পৃথিবীর ব্যাসার্ধ যদি 1% বৃদ্ধি পায়, মুক্তিবেগের শতকরা পরিবর্তন। আচ্ছা, সো v2 বের করে ফেলি আমরা। আমরা মুক্তিবেগের ফর্মুলা জানি √2g r, r ড্যাশ v ড্যাশ বের করি। তাহলে দেখো অভিকর্ষজ ত্বরণ কি একই বলে দিছে, তার মানে জি ড্যাশের ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ কি থাকবে? জি থাকবে। আমরা কিন্তু সেকেন্ড ক্ষেত্রে মুক্তিবেগটা বের করতেছি, তাহলে জি ড্যাশটা জি থাকবে। আর ড্যাশটা কি হয়ে যাবে বলছে, পৃথিবীর ব্যাসার্ধ 1% বৃদ্ধি পাবে। তাহলে 1% বৃদ্ধি মানে কি বলো দেখি? পৃথিবীর ব্যাসার্ধ আর ছিল, আর এর 1%, তাহলে কি আসতেছে আর প্লাস আর বাই 100, তার মানে 1.01 আর। তাহলে এখানে কি আসতেছে 1.01 আর, যেহেতু 1% বৃদ্ধি পাইছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলো দেখি? √1.01টাকে একসাথে করে ফেললাম আর বাকিটাকে আলাদা আরেক পাশে লিখলাম √2gr, যেটাই আমার কি প্রথম ক্ষেত্রে মুক্তিবেগ না? প্রথম ক্ষেত্রে মুক্তিবেগ √1.01 ইন্টু v। এখন দেখো মুক্তিবেগের পরিবর্তন জানতে চাইছে তোমাকে। সো যখনই শতকরা পরিবর্তন যখনই তোমাকে বলবে, শতকরা পরিবর্তন জিনিসটা হচ্ছে তোমার পরিবর্তন, তাহলে ডেল ভি ডিভাইডেড বাই প্রথম ক্ষেত্রে যেটা ছিল, তার মানে v1 ইন্টু 100%। তাহলে শতকরা পরিবর্তন শুধু এটার ক্ষেত্রে না, এটা অনেক কিছুতে তোমাকে চাওয়া যেতে পারে, যেমন পদার্থের ঘাটনিক ধর্মতে আমরা দেখবো শতকরা পরিবর্তন জানতে চাওয়া হয়। সো শতকরা পরিবর্তনের ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আসবে পরিবর্তনটা ডিভাইডেড বাই প্রথম ক্ষেত্রে যা ছিল ইন্টু 100%। তাহলে দেখো এখানে পরিবর্তন আমরা কত পাচ্ছি? দ্বিতীয় ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে √1.01v মাইনাস v ডিভাইডেড বাই v1, ও তো v ছিল, ইন্টু 100%। আমি একটু মুছে দেই, তাহলে কত আসতেছে? v কমন নিলে √1.01 মাইনাস 1 ডিভাইডেড বাই v, কাটাকাটি চলে যাবে, ইন্টু 100%। সো অ্যান্সার বলো √1.01 মাইনাস 1, ক্যালকুলেটরে করে কত আসে? ফারজানা ইয়াসমিন অ্যান্সার দিয়েছি h হচ্ছে 0.5d। আচ্ছা, সাখাওয়াত হোসেন অ্যান্সার দিয়েছে 28d। ঠিক আছে, সো 29 হোপফুলি তুমি বুঝছো। জাস্ট অ্যান্সার বের করতে হবে এখন, বাকিটুকু সব বলেই দিছি। সো এটা যদি করো দেখবা হচ্ছে এখানে আসতেছে 0.5% বাড়বে। তার মানে প্রথম ক্ষেত্রে আমরা তো যেটা দেওয়া ছিল, দ্বিতীয় ক্ষেত্রে সেটা আগে বের করছি। পৃথিবীর ব্যাসার্ধ 1% বৃদ্ধি পেলে মুক্তিবেগটা কত আসে? মুক্তিবেগটা আসছে হচ্ছে √1.01v, ভিটা হচ্ছে আমার প্রথম ক্ষেত্রে ছিল। তাহলে পরিবর্তনটা কি? √1.01v মাইনাস v আর ডিভাইডেড বাই v1, প্রথম ক্ষেত্রে বেগ তো v ছিল। তাহলে এখান থেকে কমন নিলে v কাটাকাটি যায়, এটার সাথে মাল্টিপ্লাই করলে 100% আসতেছে কত বলো? 0.5% বাড়বে। পরেরটাতে আসি, কৃত্রিম উপগ্রহ পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায় ঘুরতেছে। অর্ধেক উচ্চতায় ঘুরে ওই উচ্চতায় আর গতিবেগ কত? কৃত্রিম উপগ্রহের গতিবেগের ফর্মুলা আমরা কি জানি? √gm ডিভাইডেড বাই r প্লাস h। সো এখানে যদি একটু খেয়াল করো, এখানে সব হচ্ছে জিআর এ দেওয়া, কোনোটাতে পৃথিবীর ভর আর এটা কি মহাকর্ষীয় ধ্রুবকে দেওয়া নাই। তাহলে এটাকে আমরা ফর্মুলা জানি, জি ইকুয়াল হচ্ছে gm বাই r স্কোয়ার,
তাহলে জিএম ইকুয়াল আমরা কি লিখতে পারবো, জি আর স্কোয়ার। তো জিএম কে কি দ্বারা রিপ্লেস করবো এখানে, জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এইচ কত বলে দিছে বলো দেখি, পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায়, তাহলে এইচ ইকুয়াল হচ্ছে আর বাই টু, তার মানে আর প্লাস আর বাই টু। তাহলে কি আসতেছে, জি আর স্কোয়ার 3r বাই টু। তাহলে আর আর কাটাকাটি যাবে, এখানে কি থাকতেছে, রুট 2gr/3। রুট 2gr/3 হচ্ছে এটার অ্যান্সার। তাহলে অ্যান্সারটা হচ্ছে ডি, রুট 2gr/3। কিছুই করার লাগে নাই, জাস্ট জিএম যেহেতু এখানে নাই, এখানে আছে হচ্ছে জি আর দিয়ে। আমরা জানি কি জি ইকুয়াল জিএম বাই আর স্কোয়ার, তাহলে জিএম ইকুয়াল হচ্ছে জি আর স্কোয়ার। তার মানে জিএম এর ক্ষেত্রে কি রিপ্লেস করছি, জি আর স্কোয়ার আর প্লাস এইচ। এটা তো এইচ, এইচ আমাকে বলে দিছে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায়, তার মানে এইচ ইকুয়াল হচ্ছে আর বাই টু। তাহলে এইচ কে রিপ্লেস করছি হচ্ছে আর বাই টু দিয়ে। এখন কাটাকাটি করছি, বের হয়ে গেছে রুট 2gr/3। আচ্ছা আচ্ছা, শাখাওয়াত হোসেন রিমন অ্যান্সার দিয়েছে 0.5%, ডি 13 এর ডি। হ্যাঁ, 30 এর অ্যান্সার হচ্ছে ডি। পরেরটাতে আসি, পৃথিবীর ব্যাসার্ধ চন্দ্রের ব্যাসার্ধের 5 গুণ, আর ভর বলে দেওয়া আছে 81 গুণ। তবে একটা সেকেন্ড দোলকের দোলনকাল চন্দ্র পৃষ্ঠে কত হবে? এটা একটু বড়, এটা সিকিউতে আসার মতো ম্যাথ। তাইলে দেখো, টিএম বাই হচ্ছে টিই, চন্দ্রপৃষ্ঠে দোলনকাল আর পৃথিবীতে দোলনকাল। তাহলে আমরা কি জানি, আমরা ফর্মুলা জানি কি বলো দেখি, টি ইকুয়াল 2 পাই রুট এল বাই জি। তাহলে টি এর সাথে জি এর সম্পর্ক কি, বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে টিএম বাই টি কে আমি কি লিখতে পারবো, রুট জিই বাই জি এম। এখানে টিএম আছে, এখানে জিই, যেহেতু ব্যস্তানুপাতিক। এখানে আমাকে কিন্তু সরাসরি জি এর কোনো অনুপাত দেওয়া নাই। জি এর বেলায় আবার আমরা কি জানি, জি ইকুয়াল হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। তার মানে জি এর সাথে এম এর সম্পর্ক কি, সমানুপাতিক। তাইলে এটাকে আবার আমি কি লিখতে পারি, এম ই ডিভাইডেড বাই এম এম। আর জি এর সাথে আর এর সম্পর্ক কি, আবার বর্গের ব্যস্তানুপাতিক। সো এটাকে আবার লিখতে পারি আর এম স্কোয়ার ডিভাইডেড বাই আর ই স্কোয়ার। যেহেতু ব্যস্তানুপাতিক, তার মানে এখানে যেহেতু ই আছে, এখানে আসবে এম, ওপরে ব্যস্তানুপাতিক তো, তাই না? তাহলে বলছে কি পৃথিবীর ব্যাসার্ধ চন্দ্রের ব্যাসার্ধের 5 গুণ। তাহলে এম ই হচ্ছে 5 mm ডিভাইডেড বাই এম এম, রুট একটু দিয়ে নেই। আর এম কত, ভর বলে দিছে 81 গুণ। সেক্ষেত্রে সেকেন্ড দোলকের দোলনকাল চন্দ্রপৃষ্ঠে কত হবে? সবাই বলো তো, এটা অ্যান্সার বের করে বলো। আর এমটা বসাও, পৃথিবীর ব্যাসার্ধ চন্দ্রের ব্যাসার্ধের 5 গুণ, আর এম বাই ভর হচ্ছে 81 গুণ। তাহলে সরি সরি আমি উল্টা লিখছি, ভর বলে দিছে 81 গুণ। তাহলে কি পৃথিবীর ভর হচ্ছে চন্দ্রের ভরের 81 গুণ। তাহলে 81 mm ডিভাইডেড বাই এম এম ইন্টু, এখন আসি ব্যাসার্ধ। ব্যাসার্ধ বলে দিছে চন্দ্রের ব্যাসার্ধের 5 গুণ। আচ্ছা, এখানে তো জায়গা হচ্ছে না, আমি এই পাশে লিখলাম, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এম এম দেখো কাটাকাটি যায়, এখানে থাকতেছে 81, আর আর এর বেলায় আমার কি আসতেছে, চন্দ্রের ব্যাসার্ধের 5 গুণ। তাহলে 1/5 স্কোয়ার। হোপফুলি বুঝছো। তাহলে কি থাকতেছে দেখো, কাটাকাটি করলে আমার থাকবে হচ্ছে 9/5। 9/5 হচ্ছে টিএম বাই টিই। তাহলে টিএম বাই টিই আমরা পাচ্ছি হচ্ছে 9/5। টিএম ইকুয়াল কি আসবে, 9/5 ইন্টু টিই। সেকেন্ড দোলকের দোলনকাল আমরা সবাই জানি, সেটা হচ্ছে 2। তার মানে 18/5 হচ্ছে এটার অ্যান্সার, বা যেটা হচ্ছে তোমরা ক্যালকুলেটরে সলভ করলে যেটা আসে আর কি। সো আই থিঙ্ক বুঝছো। এখান থেকে টিএম বাই টি রুট জিই বাই জিএম, জি এর সাথে এম এর সম্পর্ক সমানুপাতিক, কিন্তু আর এর সম্পর্ক কি, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এম এ বাই এম এম আর আর এম বাই আর ই তার স্কোয়ার। এখন যেভাবে তোমাকে বলে দিছে চন্দ্রের ব্যাসার্ধের 5 গুণ আর ভর হচ্ছে 81 গুণ, সেভাবে বসাবা, তাহলে এটা আসবে অ্যান্সার।
আচ্ছা, এটার আরেকটা শর্টকাট আছে, একদম ইজিলি করতে পারবা, দেখাই দেই ওইটা। টিএম বাই টি যদি থাকে, এটা ডিরেক্টলি হচ্ছে তোমার যদি এভাবে তোমাকে ব্যাসার্ধ আর ভর দেওয়া থাকে, তোমাকে দোলনকাল জানতে চাওয়া হয়, টিএম বাই টি হচ্ছে রুট ভরের গুণ ডিভাইডেড বাই ব্যাসার্ধের গুণ। তাহলে দেখো ভর কত গুণ হয়েছে বলো দেখি, ভর কত গুণ হয়েছে, ভর হয়েছে 81 গুণ, তাইলে রুট 81 ডিভাইডেড বাই ব্যাসার্ধের গুণ, ব্যাসার্ধ কত গুণ হয়েছে 5 গুণ, তার মানে 9/5 ইন্টু টিই, টিই কত 2, এই যে দেখো 18/5 কিন্তু আসছে, এর পরের বার যেটা আসছিল, সো সরি আর আগের বার। তো এই শর্টকাটটা দিয়েও তুমি ডিরেক্টলি করে ফেলতে পারো, টিএম বাই টি হচ্ছে রুট ভরের গুণ ডিভাইডেড বাই ব্যাসার্ধের গুণ, ভরের গুণ দেওয়া আছে 81 আর ব্যাসার্ধের গুণ দেওয়া আছে 5, তাহলে আসতেছে এখান থেকে 18/5। যদি সময় থাকে, ক্লাস কয়টা পর্যন্ত হবে, আচ্ছা আমরা হচ্ছে 31-এ আছি, আর বেশিক্ষণ নাই, 10-15টা আছে এমসিকিউ, তারপরেই শেষ হয়ে যাবে মোটামুটি। সো কেউ চাইলে এই ফর্মুলা দিয়েও করতে পারো, আর আমি তো ডিটেলস দেখাইলাম, এটা হচ্ছে সিকিউ তো আসতে পারে, ম্যাথটা একটু বড়, সো এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট। পরেরটাতে আসি, তারের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, তারটার দৈর্ঘ্য 7.5% বাড়াতে কি পরিমাণ পীড়ন প্রয়োজন হবে। তাহলে ফর্মুলা আমরা কি জানি, পীড়ন যদি বের করতে হয় এফ বাই এ, সেটা হবে হচ্ছে ওয়াই এল ডিভাইডেড বাই এল। আমি একবারে করে ফেললাম, তোমরা হচ্ছে ওয়াই ইকুয়াল এফ এ বাই এল এল ওইভাবে আসতে পারো, বা ডিরেক্টলি এটাও মনে রাখতে পারো পীড়ন ইকুয়াল কি আসে, সেক্ষেত্রে তোমার এমসিকিউ সলভ করতে ইজি হবে। তাহলে ইয়ং এর গুণাঙ্ক দেখো আমাকে কত দেওয়া আছে, 4 × 10⁻11, আর এল কি বিকৃতি, মানে কতটুকু বাড়ছে বা কমছে, কত পার্সেন্ট 7.5%, তাহলে 7.5 এল বাই 100 ডিভাইডেড বাই কি এল, দুইটা এল এল কাটাকাটি যায়, কি থাকতেছে 4 × 10⁻11 ইন্টু 7.5 ডিভাইডেড বাই কত 100। সো ক্যালকুলেটরে বলো অ্যান্সার কত আসে। পীড়ন বের করতে বলছে, ফারজানা ইয়াসমিন লিখছে 3.6 সেকেন্ড। আচ্ছা তাহলে এটা কত আসতেছে, 3 × 10⁻10 নিউটন পার মিটার আসবে হচ্ছে এটার অ্যান্সার। সহজ ছিল, খুব একটা টাফ না। তাহলে দেখো একই উপাদানে দুইটা তারের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 2:1, সেক্ষেত্রে তার দুইটাতে যদি সমপরিমাণ বল প্রয়োগ করা হয় তাহলে সৃষ্ট পীড়নের অনুপাত কত। পীড়ন আমরা কি জানি বলো দেখি, এফ বাই এ, তাহলে বলটা সেমই থাকবে পীড়নের ক্ষেত্রে, তার মানে P1 বাই P2, পি ইকুয়াল এফ বাই এ, তাহলে এফ এর সাথে সম্পর্কটা সমানুপাতিক, আর এর সাথে সম্পর্কটা কি বলো দেখি ব্যস্তানুপাতিক, বা বলের সাথে সম্পর্ক সমানুপাতিক আর ক্ষেত্রফলের সাথে সম্পর্কটা ব্যস্তানুপাতিক। তাহলে বল যেহেতু সেম থাকবে F1 বাই F2 ইন্টু আর A2 বাই A1 যেহেতু ব্যস্তানুপাতিক, তার মানে এই দুইটা তো সেমই থাকবে, কাটাকাটি চলে যাবে দুইটাই। A2 বাই A1, A2 তো তোমাকে দেওয়া নাই, তোমাকে দেওয়া আছে হচ্ছে ব্যাসার্ধের অনুপাত, তাহলে A2 কে আমরা কি লিখতে পারবো পাই R2 স্কয়ার, আর A1 হচ্ছে পাই R1 স্কয়ার, পাই পাইও কাটাকাটি যাবে, R2 বাই R1 স্কয়ার। R2 বাই R1 কত দেওয়া আছে, ব্যাসার্ধের অনুপাত, আচ্ছা 2:1 দেওয়া আছে, মানে R1 বাই R2 দেওয়া আছে, সো R2 বাই R1 কি হবে বলো দেখি 1/2 স্কয়ার। সো এই টাইপের এগুলো একটু মাথায় রাখতে হবে, কেউ যদি হুট করে এটাই বসায় দাও যে 2:1, তাহলে কিন্তু ম্যাথ মিলবে না। তার মানে খেয়াল রাখতে হবে এখানে R2 বাই R1 আসছে আমার, তাহলে মানে R2 বাই R1 কত 1/2 স্কয়ার, বা 1:4 হচ্ছে এটা পীড়নের অনুপাত। সো পীড়নের অনুপাত এভাবে বের করবা, পীড়নের ফর্মুলা তো জানো এফ বাই এ, তাহলে এফ এর সাথে সম্পর্ক সমানুপাতিক আর ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। পরের ম্যাথে আসি, তোমাদের কমেন্টটা একটু পড়ি। বত্রিশের বি, আচ্ছা পরেরটা দেখো
ব্যবকলনীয় সমীকরণ সরল ছন্দিত স্পন্দনের আমরা কি জানি d2x dt2 প্লাস ওমেগা স্কোয়ার x ইকুয়াল হচ্ছে 0। সো তোমাকে যেই সমীকরণে দেওয়া থাকুক তোমার ফার্স্ট কাজ হচ্ছে এই d2x dt2 এটা সহগটাকে হচ্ছে 1 বানাইতে হবে। তাহলে 1 বানানোর জন্য কি করতে হবে, এই 6 দ্বারা পুরো সমীকরণটাকে ভাগ করতে হবে। তাহলে কি থাকতেছে d2x dt2 প্লাস 6 দ্বারা যদি ভাগ করো 6 দুগুণে 12 5 6 30 তাহলে 25 x ইকুয়াল 0। সো এখন যদি আমি মেইন সমীকরণের সাথে কম্পেয়ার করি d2x dt2 প্লাস এই যে ওমেগা স্কোয়ার কে কি লিখতে পারবো 25, তার মানে ওমেগা স্কোয়ার ইকুয়াল 25, তাহলে ওমেগা ইকুয়াল কি 5। সো ফার্স্ট কাজ হচ্ছে d2x dt2 যে সহগ সেটাকে 1 করতে হবে, তার মানে কৌণিক কম্পাঙ্ক কত আসতেছে 5। আচ্ছা, নওশিন অ্যান্সার দিয়েছে 33-এর বি, শাখাওয়াত অ্যান্সার দিয়েছে 33-এর বি। তোমাদের সবাইকে ধন্যবাদ, সবার অ্যান্সার কারেক্ট। পরেরটাতে যাই। সরল দোলগতি সম্পন্ন একটা বস্তু যখন তার সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে তখন তার গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ, বস্তুটার দোলনের বিস্তার কত? তাহলে সরল দোলন গতি সম্পন্ন বস্তুর স্থিতিশক্তি কি? হাফ এম ওমেগা স্কোয়ার, আর গতিশক্তি কি বলো? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো তোমাকে কি বলে দিছে যে গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ, তার মানে স্থিতিশক্তিকে 3 গুণ করলে সেটা গতিশক্তির সমান হবে। তাহলে দেখো বোথ সাইড থেকে হাফ এম ওমেগা স্কোয়ার কাটাকাটি যায়, সরি এখানে একটা এক্স স্কোয়ার থাকবে, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তার মানে এখানে কি থাকতেছে দেখো, বোথ সাইড থেকে হাফ এম ওমেগা স্কোয়ার কাটাকাটি করে ফেলছে, এখানে 3 থাকতেছে আর এখানে থাকতেছে কি শুধু এক্স স্কোয়ার। তাহলে 3x স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তার মানে আমাকে বের করতে বলছি কি বিস্তার। তাহলে এই পাশে যদি নিয়ে আসি 4x স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার, এ ইকুয়াল আমি কি পাবো 2x। তাহলে x এর মান দেখো তোমাকে এখানে দেওয়া আছে 2 সেন্টিমিটার দূরে, তাহলে এর মান কত আসবে 2 × 2 মানে হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে ফর্মুলা যদি এটা মাথায় রাখো, ফর্মুলা কি, স্থিতিশক্তি হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, গতিশক্তি হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা মাথায় রাখো, তাইলে হচ্ছে ম্যাথটা সলভ করতে পারবা। বিস্তার বের করতে বলছে, বিস্তার আসছে কত বলো দেখি 4 সেন্টিমিটার। বুঝছো? 34-এর বি অ্যান্সার দিয়েছে নওশিন। হ্যাঁ 34-এর অ্যান্সার বি। আচ্ছা, সো যেটা বলছিলাম যে তোমাদের প্রিপারেশনটা স্মুথ করে নেওয়ার জন্য, যে বাকি যে কয়েকটা দিন আছে ফিজিক্সের পরীক্ষার আগে, সেই দিনগুলোতে তুমি যাতে একটা গুছানো প্রিপারেশন নিতে পারো, সেটার জন্য আমাদের এডমিশন ওয়ারিয়র্স থেকে তোমাদের জন্য ফিজিক্স ম্যারাথন ক্লাস অ্যারেঞ্জ করা হয়েছে। আজকে এমসিকিউ, কালকেও ক্লাস আছে, তারপর দিনও ক্লাস আছে। সো রুটিন দিয়ে দেওয়া হবে, তোমরা সবাই হচ্ছে ফলো করে রাখো যাতে কোনো নোটিফিকেশন আসলে মিস না হয় তোমাদের। পরেরটাতে যাই। একটা স্প্রিং এর সাথে ঝুলানো m কেজি ভরের একটা বস্তুর স্পন্দনের পর্যায়কাল দেওয়া আছে 2 সেকেন্ড। যদি ঝুলন্ত বলের পরিমাণ 2 কেজি বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে স্প্রিংটার পর্যায়কাল 1 সেকেন্ড বৃদ্ধি পায়। প্রারম্ভিক ভর m এর মান কত? এই টাইপের ম্যাথগুলো সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, প্রথম ক্ষেত্রে আসি। তার মানে এখানে কি m এর সাথে t এর সম্পর্ক, তাহলে t ইকুয়াল আমরা কি জানি 2 পাই রুট m বাই k, তাই না? তাহলে কি লিখতে পারি, t1 বাই t2 ইকুয়াল কি লেখা যায় রুট m1 বাই m2। সো কি বলছে আমাকে দেখো আরেকবার একটু খেয়াল করো, আমাকে বের করতে হবে হচ্ছে প্রারম্ভিক ভর m এর মান। তাহলে mটাকে আমি t1 বাই t2 ইকুয়াল হচ্ছে m1 বাই m2। সো একটু মুছে দেই উপরে।
দেখো T1 T2 তোমাকে দেওয়া আছে, বলছে প্রথম ক্ষেত্রে পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড, তারপরে পর্যায়কাল হচ্ছে 1 সেকেন্ড বৃদ্ধি পায়। তার মানে প্রথম ক্ষেত্রে হচ্ছে 2 সেকেন্ড, পরের ক্ষেত্রে হচ্ছে কত সেকেন্ড, 1 সেকেন্ড বৃদ্ধি পায়, তার মানে হচ্ছে 3 সেকেন্ড। তাহলে 2/3 তার হোল স্কয়ার মানে কত আসতেছে 4/9। 4/9 হচ্ছে m1/m2। এখন আসি, দেখো m এর বেলায় কি বলছে তোমাকে, প্রথম ক্ষেত্রে ভর ছিল হচ্ছে m2 হচ্ছে বলছে দ্বিতীয় ক্ষেত্রে ভরের পরিমাণ 2 কেজি বাড়ানো হয়। তাহলে m2 কে আমি কি লিখতে পারবো, m+2। 4/9, এখান থেকে m এর মান আমি সলভ করি, 9m ইকুয়াল হচ্ছে 4m + 8। তাহলে কি আসতেছে 5m আসতেছে হচ্ছে 8, m ইকুয়াল কি 8/5, মানে হচ্ছে 1.6। 5 × 80, তাহলে 1.6 কেজি হচ্ছে এটার অ্যান্সার। তাহলে জাস্ট কিছুই না, এম এর সাথে টি এর যে সম্পর্ক সেভাবে করছি। আর প্রথম ক্ষেত্রে বলছে এম এর মান এমই থাকবে, দ্বিতীয় ক্ষেত্রে এম এর মানটা বাড়বে 2 কেজি, তাহলে m+2 করে দিছি, সেখান থেকে এম এর ভরটা বের করছি। আচ্ছা, ক্যালকুলেটর হ্যাক্স ভিডিও দিলে ভালো হতো। আচ্ছা, ক্যালকুলেটর হ্যাক্স ভিডিও আমরা দিব, কিন্তু ইউটিউব চ্যানেলে, আমাদের ইউটিউব চ্যানেলে পাবা, এই অ্যাডমিশন ওয়ারিয়র্স দিয়ে সার্চ করলেই পেয়ে যাবা। পরেরটাতে আসি, দুইটা সরল ছন্দিত কণার গতি সমীকরণ দেওয়া আছে, x = a sin ω t + π আর x = a cos ω t + π/3 হলে কণা দুইটার দশা পার্থক্য কত। আচ্ছা, তো দশা পার্থক্য বের করার আগে তোমার ফার্স্ট কাজ হবে, তোমাকে দেখতে হবে যে দুইটা ত্রিকোণমিতিক অনুপাত সেম আছে নাকি। প্রথমটার দেখো আছে হচ্ছে সাইন, দ্বিতীয়টার ক্ষেত্রে আছে কত বলো, কস। যেহেতু সেম না, তাহলে আমার কি করতে হবে, প্রথম কাজ হবে সেম বানাই নিতে হবে। তাহলে দশা পার্থক্য কিভাবে করব, প্রথমটা আমি একটু লিখি, x = a sin ω t + π, দ্বিতীয়টার ক্ষেত্রে x = হচ্ছে a cos ω t + π/3। সো উপরেরটা যেহেতু সাইন আছে, আমি এই কসটাকে সাইন বানাই নেই। কিভাবে বানাবো, π/3 সাথে এটার সাথে যদি π/2 অ্যাড করি, তাইলেই হচ্ছে এটা কি কসটা সাইনে চলে যাবে, তাই না বলো। cos π/2 + x, তো লেখা যায় হচ্ছে sin x। তার মানে কসটাকে সাইনে নিয়ে নিছি। এখন আমার কি, এটা x1 আর এটা x2 ধরে নিই। তাহলে x2 এখন এই সমীকরণটা নিয়ে আমি কাজ করব। তাহলে দশা কোনটা বলো দেখি, এটা হচ্ছে আমার দশা, আর প্রথম ক্ষেত্রে দশা হচ্ছে এটা। তাহলে দশা পার্থক্য কি হবে, ω t + π/3 + π/2 - ω t - π। বলো কত আসে, মাইনাস আসুক আর প্লাস আসুক এটা ম্যাটার করে না, দশা পার্থক্যের মানটা কত সেটাই আসলে। π/2 + π/3, π/3 হচ্ছে 60, আর 60 + 90 মানে হচ্ছে 150, 150 থেকে 180, তার মানে এটা আসবে হচ্ছে π/6। π/6 হচ্ছে দশা পার্থক্য। সো দশা পার্থক্যের জন্য তোমার ফার্স্ট কাজ কি বলো, দশা পার্থক্যের জন্য তোমার প্রথম কাজ হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলো যাতে সেম হয় সেভাবে আগে মানে ইকুয়েশনটা ঠিক করে নেওয়া, তারপরে সেখান থেকে যদি তুমি মাইনাস করো ইজিলি বের হয়ে আসবে। তারপরে দেখো একটা সরল ছন্দিত গতিসম্পন্ন কণার গতির সমীকরণ দেওয়া আছে, কণাটার পর্যায়কাল সেকেন্ডে কত হবে। আচ্ছা, সো এটা আমরা কি জানি, এটা আমরা আগেও দেখছিলাম, এই জিনিসটা হচ্ছে ওমেগা স্কয়ার। তাহলে ওমেগা স্কয়ার হচ্ছে 16, তার মানে ওমেগা কত, ওমেগা হচ্ছে 4। পর্যায়কাল জানতে চাইছি, ওমেগা ইকুয়াল আমরা কি জানি, 2π/t = 4, t ইকুয়াল হচ্ছে 8π, 4t ইকুয়াল 2π/4 মানে হচ্ছে π/2, π/2 হচ্ছে এটার অ্যান্সার। সো পর্যায়কাল খুবই সহজ এই জিনিসটা, এটা হচ্ছে ব্যবকলনের সমীকরণের সাথে কম্পেয়ার করে d2x dt2 + ω² x = 0, ব্যবকলনের সমীকরণের সাথে কম্পেয়ার করে ω² পাইছি হচ্ছে 16, ওমেগা হচ্ছে 4, সেখান থেকে 2π/t হচ্ছে 4, t ইকুয়াল হচ্ছে 2π/4 মানে হচ্ছে π/2। 37 সহজ উপায় বা এর থেকে শর্টকাট নেই। আচ্ছা, 37 না, এর থেকে শর্টকাট তো আর নাই, মানে হচ্ছে তোমার এটা করেই নিতে হবে। তোমার দশা পার্থক্য বের করার জন্য দুইটা সেম করে, মানে দুইটা অনুপাত সেম করে নিতে হবে, ত্রিকোণমিতিক অনুপাত। সাইন থাকলে দুইটাই সাইন, কস থাকলে দুইটাই কস, সেক থাকলে দুইটাই সেক,
10 থাকলে 10, এভাবে আর কি। সরল দোলন গতি সম্পন্ন একটা কণার গতির সমীকরণ দেওয়া আছে। আমরা নর্মাল যে গতির সমীকরণ স্ট্যান্ডার্ড সেটা জানি হচ্ছে x ইকুয়াল a sin ওমেগা t প্লাস ডেল। সো কম্পেয়ার করি, বিস্তার হচ্ছে কত 30, ওমেগার মান কত 31, তাহলে ওমেগা ইকুয়াল আমরা কত পাচ্ছি বলো 31। ওমেগার একটা ফর্মুলা আমি জানি, একটু খেয়াল করো, এখানে যদি 31 হার্টজ থাকতো, 31 হার্টজ থাকতো, আমি শিওর বেশিরভাগ স্টুডেন্টই এটা অ্যান্সার করে দিতে 31 হার্টজ। এখানে কিসের কথা বলছে? এখানে ফার্স্ট অফ অল বলছে কম্পাঙ্কের কথা, এবং অনলি হচ্ছে রৈখিক কম্পাঙ্ক যেটা সেটারই একক হচ্ছে হার্টজ। কৌণিক কম্পাঙ্কের একক কিন্তু হার্টজ না, রেডিয়ান পার সেকেন্ড, যেটা তোমরা জানো ওমেগার একক আর কি। সো কম্পাঙ্ক যেহেতু বের করতে বলছে, তার মানে আমাকে কি করতে হবে একটু খেয়াল করে অ্যান্সার করতে হবে। তাহলে এফটা বের করতে হবে, ওমেগা না, কিন্তু ওমেগার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। এখানে যেহেতু হার্টজ দেওয়া আছে তার মানে আমার লাগবে হচ্ছে এফ। তাহলে এফ ইকুয়াল আমরা কি জানি 31 ডিভাইডেড বাই 2 পাই। তাহলে বের করো কত 31 ডিভাইডেড বাই 2 পাই। কত আসে বলো দেখি অ্যান্সার। আচ্ছা, আমি তো ফোনে করলাম 4.93 হার্টজ আসার কথা। 4.93 হার্টজ ক্যালকুলেটরে করলে পারবা। সো একটু খেয়াল করে এককগুলোর দিকে তাকাবা, কোনটা কোন একক। হার্টজ মানে হচ্ছে রৈখিক কম্পাঙ্কের একক, আর যদি কৌণিক কম্পাঙ্ক হইতো তাহলে সেটা হয়তো রেডিয়ান পার সেকেন্ড। এককের দিকে তাকাবা, তারপরে হচ্ছে অ্যান্সার করবা। তাহলে দেখো, একটা বস্তু সরল ছন্দিত স্পন্দনে চলছে, গতির সমীকরণ দেওয়া আছে, 3 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত সেটা বের করতে বলা হচ্ছে। আচ্ছা, এক্স ইকুয়াল হচ্ছে আমরা কি জানি এ সাইন ওমেগা টি প্লাস ডেল। সো আমরা কি জানি বলো দেখি, সরণকে যদি আমি ডিফারেন্সিয়েট করি বা অন্তরীকরণ করি তাহলে পাই হচ্ছে বেগ, বেগকে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে পাই হচ্ছে ত্বরণ। সিমিলারলি উল্টাটা যদি আমি করি, ত্বরণকে যদি একবার ইন্টিগ্রেট করি বা কি বলে যোগজীকরণ করি তাহলে পাই হচ্ছে বেগ, বেগকে যদি আরেকবার যোগজীকরণ করি তাহলে পাই হচ্ছে সরণ। সো আমাকে সরণের সমীকরণ দেওয়া আছে, বেগের সমীকরণ বের করতে হবে। আমাকে কি করতে হবে বলো দেখি, সরণের সমীকরণ দেওয়া আছে, বেগ বের করতে হবে। কি করব 4.93 হার্টজ হচ্ছে, হ্যাঁ এটার অ্যান্সার 4.93 হার্টজই। সরণ দেওয়া আছে, সেখান থেকে আমাকে কি করতে হবে বেগ বের করতে হবে। তাহলে এটাকে কি করতে হবে একবার ডিফারেন্সিয়েট করতে হবে। সরণের সমীকরণটা কি x ইকুয়াল 10 cos 6 পাই টি প্লাস হচ্ছে পাই বাই 3। সো বেগ বের করব, ডিফারেন্সিয়েট করি টি এর সাপেক্ষে 10 sin 6 পাই টি প্লাস পাই বাই 3। এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে আসবে হচ্ছে 6 পাই। এখন আমার জাস্ট টি এর ভ্যালুটা বসাই দিব। তাহলে টি এর মান কত বলে দিছে 3 সেকেন্ড পরে, তার মানে 3 সেকেন্ড পরে ভি কত আসবে 10 sin 6 পাই ইন্টু 3 প্লাস পাই বাই 3 ইন্টু 6 পাই। বলো কত 10 sin 18 পাই প্লাস পাই বাই 3। 18 পাই মানে হচ্ছে 36 পাই বাই 2। সো 36 পাই বাই 2 প্লাস পাই বাই 3, তার মানে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে আসতেছে। সো ফার্স্ট কোয়াড্রেন্টে তো সাইন সাইনই থাকবে এবং চিহ্নটাও চেঞ্জ হচ্ছে না। তাহলে 10 sin পাই বাই 3 ইন্টু কি থাকতেছে 6 পাই। সো অ্যান্সার কত আসে বলো দেখি সবাই। সবটুকু তো আমি করেই দিলাম, জাস্ট তুমি এখন ক্যালকুলেটরে বসায় মান বের করবা। সাইন পাই বাই 3, পাই বাই 3 মানে কত 60, তাহলে এখানে কত সাইন 60 এর মান কত √3/2, তাহলে -10 √3/2 তার সাথে 6 পাই মাল্টিপ্লাই করবা, করলে এরকম -163 মিটার পার সেকেন্ড আসার কথা, -163 মিটার পার সেকেন্ড। তার মানে অ্যান্সারটা হচ্ছে বি। আমরা একদম শেষের দিকে চলে আসছি, আর বেশি নাই। একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য 25.6% বৃদ্ধি করা হলো, আর দোলনকালের বৃদ্ধি কত হবে।
আচ্ছা দেখো, তাহলে T2/T1 হচ্ছে রুট L2/L1। টি এর সাথে সম্পর্ক কি? কার্যকরী দৈর্ঘ্যের রুট L/G। তাহলে টি হচ্ছে বর্গমূলের সমানুপাতিক, তার মানে T2/T1 হচ্ছে রুট L2/L1। L2 25.6% বৃদ্ধি করছো, L1 প্লাস L1 এর 25.6/100। তাহলে যদি সবকিছু ঠিকঠাক করে করো তাহলে আসবে এখানে 1.256 L ডিভাইডেড বাই L, রুট 1.256। আর সেকেন্ড দোলক যেহেতু বলছে T1 মাল্টিপ্লাই হবে, T1 মানে কত? 2। সেকেন্ড দোলকের দোলনকাল তো 2 সেকেন্ড, তাহলে কম্পেয়ার করলে মোস্ট প্রবাবলি 2.24 সেকেন্ড আসার কথা। তাহলে 2.24 সেকেন্ড হচ্ছে কত? আমি পাচ্ছি হচ্ছে T2 পাচ্ছি হচ্ছে 2.24 সেকেন্ড, কিন্তু এটা আমাকে বের করতে বলে না, এখানে বের করতে বলছে দোলনকালের বৃদ্ধি কত হবে এবং শতকরা বৃদ্ধি কত বা শতকরা পরিবর্তন কত সেটা জানতে চাইছে। তাহলে বৃদ্ধির বেলায় আমরা কিভাবে কি জানি বলো দেখি? ডেল টি ডিভাইডেড বাই T1 ইন্টু 100%। তাহলে ডেল টি কত? প্রথম ক্ষেত্রে আসছে হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে আসছে 2.24 সেকেন্ড। প্রথম ক্ষেত্রে যেহেতু সেকেন্ড দোলক তার মানে কত সেকেন্ড ছিল? 2 সেকেন্ড, ডিভাইডেড বাই T1 কত? 2 সেকেন্ড ইন্টু হচ্ছে 100%। বের করো তো অ্যান্সার কত? সো এটা দেখো এখানে কি আসতেছে 2.24 মাইনাস 2 মানে হচ্ছে 0.24 ডিভাইডেড বাই হচ্ছে 12। সো এটাকে 12 না 2, সো এটাকে আমি ইয়ে করি 100 আর 12 দিয়ে কাটাকাটি করলে 12, একটু মুছে নিলাম, ইন্টু হচ্ছে 100%। তাহলে 100 কাটাকাটি যাচ্ছে, এখানে আছে 12, তার মানে 12% হচ্ছে এটার অ্যান্সার। হোপফুলি বুঝছো, খুবই সহজ। 0.24 আসে আর নিচে আসে হচ্ছে 2। এই পয়েন্টের জন্য আমি কি করছি? 1 আনছি, আর পয়েন্টের পরে 2 ঘর আছে, এই জন্য 2টা শূন্য 2 দ্বারা কাটাকাটি করছি, তাহলে আসে কি 12। আর এখানে 100 আর এই 100 কাটাকাটি যায়, থাকতেছে হচ্ছে 12%। যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা তাদের জন্য তো খুব দরকার। সো অ্যান্সার কত? 12% হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা পরেরটাতে আসি। আচ্ছা এই কোশ্চেনটা রিপিট হয়েছে, এটা মোস্ট প্রবাবলি রিপিট হয়েছে এটা। পরেরটাতে আসি, সাম্যাবস্থা থেকে একটা সরল দোলক গতিসম্পন্ন বস্তুর কি পরিমাণ সরণ হলে আর গতিশক্তি আর স্থিতিশক্তি সমান হবে? এটা একদম মুখস্থ রাখবা, তাও আমি বের করে দেখাই দিচ্ছি যে স্থিতিশক্তি আর গতিশক্তি সমান হবে। তার মানে হাফ এম ওমেগা স্কয়ার, এটা হচ্ছে গতিশক্তি, স্থিতিশক্তি সমান হবে। তাহলে হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। এটা কিসের ফর্মুলা? হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার হচ্ছে গতি, আর হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার এটা হচ্ছে স্থিতিশক্তি। তাহলে হাফ এম ওমেগা স্কয়ার আর হাফ এম ওমেগা স্কয়ার হচ্ছে বোথ সাইড থেকে কাটাকাটি যাবে। এই পাশে কি আছে? এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এই পাশে আছে হচ্ছে এক্স স্কয়ার। আমাকে কি বের করতে হবে বলো দেখি? কি পরিমাণ সরণ হলে, তার মানে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এ স্কয়ার হচ্ছে 2x স্কয়ার, তার মানে a স্কয়ার বাই 2 বা a বাই রুট 2 ইকুয়াল হচ্ছে x। সো প্লাস মাইনাস দিতে পারো যেহেতু আমি হচ্ছে রুট করছি। সো এটা সবাই মাথায় রাখবা যে a বাই রুট 2 জায়গায় আমার হচ্ছে স্থিতিশক্তি আর গতিশক্তি সমান হয়, প্লাস মাইনাস a বাই রুট 2 ক্ষেত্রে স্থিতিশক্তি আর গতিশক্তি সমান হয়। কি বলছে? লেখচিত্রটার প্রকৃতি কি রূপ হবে? লেখচিত্রটা কি নিয়ে বলো দেখি? টি স্কয়ার আর জি নিয়ে। টি এর ফর্মুলা আমরা কি জানি? টি ইকুয়াল 2 পাই রুট এল বাই জি। সো টিটাকে যদি স্কয়ার করি তাহলে টি স্কয়ার ইকুয়াল হচ্ছে, এগুলো তো কনস্ট্যান্ট, হ্যাঁ আমি হচ্ছে সি রাখলাম, আর জিটাকে স্কয়ার হয়ে যাবে। আমার কাজ করতে হবে শুধু টি স্কয়ার আর জি নিয়ে, সো বাকিগুলো আমি এখানে দেখবো না। 2 পাই স্কয়ার, তারপরে হচ্ছে এল স্কয়ার আসবে। সো পুরোটাকে আমি কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, তার মানে সি বাই জি। পুরোটাকে 2 পাই স্কয়ার, এল স্কয়ার কে সি ধরে নিলাম, আর জিটাকে রুট জিটাকে স্কয়ার করলে কি আসতেছে? জি। তাহলে এখন দেখো জি ইন্টু টি স্কয়ার ইকুয়াল কি আসে? কনস্ট্যান্ট। তার মানে জিটাকে যদি আমি হচ্ছে এক্স ধরি, টি স্কয়ার কে ওয়াই ধরি, এক্স ইন্টু ওয়াই কনস্ট্যান্ট।
এক্স ওয়াই ইকুয়াল সি, এটার গ্রাফ কি? আয়তাকার অধিবৃত্ত। এটা মনে রাখবা, এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই যদি একটা ধ্রুবক আসে, সেটার গ্রাফটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। আয়তাকার অধিবৃত্ত মানে হচ্ছে এই শেপটা, আয়তাকার অধিবৃত্ত। তোমাকে যদি এখানে তো লেখচিত্র দিয়ে দিছে, অনেক সময় তোমাকে হচ্ছে অপশনও লিখে দিবে, লাইক এটা হচ্ছে সরল রেখা, বৃত্ত, পরাবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত। সো সেক্ষেত্রে তুমি হচ্ছে কোনটা অ্যান্সার করবা? আয়তাকার অধিবৃত্ত। আর শেপ কোনটা বলো দেখি? বি, টি স্কোয়ার আর জি এর গ্রাফটা হবে বি। সো তোমার এই টাইপের আসলে এভাবে করবা। আর যদি ধরো এল এর সাথে আসতো, টি স্কোয়ার ভার্সেস এল যদি আসতো, এটাও আসছে কোন একটা বোর্ডে, আমি দেখছি কোশ্চেনটা। সো টি স্কোয়ার যদি এল এর সাথে আসতো তাহলে কি হইতো বলো? টি স্কোয়ার পুরাটা কনস্ট্যান্ট ধরে নেই, সি ইন্টু এল। তাইলে দেখো এটাকে ওয়াই ধরলে ওয়াই ইকুয়াল এম এক্স, তার মানে কি? ওয়াই ইকুয়াল এম এক্স, একটা হচ্ছে সরল রেখা। টি স্কোয়ার ভার্সেস এক্স, টি স্কোয়ার ভার্সেস এক্স, ধরো এই বরাবর টি স্কোয়ার ধরলাম আর এই বরাবর ধরলাম হচ্ছে এল, মানে হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য আর এ। তাহলে কি আসতেছে? ওয়াই ইকুয়াল এম এক্স, বা হচ্ছে মূলবিন্দুগামী সরল রেখা যেটা আর কি। সো টি স্কোয়ার আর এল আসুক, টি স্কোয়ার জি আসুক, হোপফুলি পারবা। পরেরটাতে আসি, স্থির চাপে কোন তাপমাত্রায় কোন গ্যাসের মূল গড় বর্গবেগে প্রমাণ চাপ ও তাপমাত্রায় মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। তার মানে সি এর ফর্মুলা আমরা জানি, সি ইকুয়াল হচ্ছে √3RT/m। তাহলে C2/C1 ইকুয়াল কি হবে? √T2/T1। তো আমাকে কি বলছে? মূল গড় বর্গবেগের অর্ধেক হবে কোন তাপমাত্রায়? T2/T1 ইকুয়াল কি? C2/C1 তার হোল স্কয়ার। C2/C1 হচ্ছে হাফ, মানে হচ্ছে 1/4, 1/4 T1/4। T1 কত? যেহেতু বলে দিচ্ছে কোন তাপমাত্রা, কোন তাপমাত্রা বলে নাই, মানে হচ্ছে কক্ষ তাপমাত্রা, মানে 273 কেলভিন। 273/4 কত আসে বলো অ্যান্সার? আচ্ছা, প্রমাণ চাপ বলছে, প্রমাণ চাপ মানে হচ্ছে 0°C বা 273 কেলভিন আর কি। কক্ষ না, দ্বিতীয়টা নিলে সি আসতো। আচ্ছা, বাকিরা কি ঘুমাই গেছো? টি2 হচ্ছে 273/4, তাহলে 273/4 কত আসে বলো? 68.25 কেলভিন আসার কথা। আর এটা একদম ইজিলি করতে পারো, সেটা হচ্ছে টি ইকুয়াল এন স্কোয়ার T1, টি ইকুয়াল এন স্কোয়ার T1। আর এন স্কোয়ার কি বল দেখি? এখানে বলে দিছে অর্ধেক হয়ে যাবে, তার মানে এন এর মানটা হচ্ছে হাফ, তাহলে হাফ স্কোয়ার ইন্টু T1, তাহলে 1/4 ইন্টু T1। এই শর্টকাটও অ্যাপ্লাই করতে পারো। T2টা হবে হচ্ছে এন স্কোয়ার ইন্টু T1। তাহলে এটা মুছে দেই, নাহলে বোঝা যাচ্ছে না। তাহলে কি দেখলাম বলো? T2 হচ্ছে এন স্কোয়ার ইন্টু T1। তাহলে এন কি? এন হচ্ছে কত গুণ হচ্ছে, এখানে বলে দিছে কত গুণ হচ্ছে? অর্ধেক হচ্ছে, তার মানে এন এর মানটা হচ্ছে হাফ, হাফ স্কোয়ার হচ্ছে 1/4 ইন্টু T1। এভাবে শর্টকাট অ্যাপ্লাই করতে পারো চাইলে, আর না হলে হচ্ছে ওভাবে করবা। আচ্ছা, প্রিয়ম বলতেছে 47-এর এ। হ্যাঁ, 47-এর অ্যান্সার এ। আচ্ছা, রোদের তলদেশ থেকে পৃষ্ঠদেশে আসা একটা বায়ু বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়, রোদের পৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপ, রোদের গভীরতা কত? তো এটা হচ্ছে অনেক বড় একটা ম্যাথ, এটা আমরা খুব শর্টকাটে করব। সেটা হচ্ছে গভীরতা বের করব হচ্ছে n³ - 1 × 10.2। একটু খেয়াল করো, এখানে n³ আমরা কিউব কখন ইউজ করব? এটা আসলে মেইনলি দুইটা ফর্মুলা, সেটা হচ্ছে একটা n - 1 × 10.2 আর আরেকটা হচ্ছে n³ - 1 × 10.2। n³ কখন ইউজ করব? যখন আমাকে দেওয়া থাকবে হচ্ছে ব্যাস বা ব্যাসার্ধ এত গুণ হয়। এখানে দেখো কি বলছে? ব্যাস দ্বিগুণ হয়, তাহলে সেক্ষেত্রে n³। আর যদি তোমাকে আয়তন দেওয়া থাকতো যে আয়তন এত গুণ হয়, সেক্ষেত্রে আমি কি করতাম? n ইউজ করতাম, n - 1 × 10.2। তাহলে এখানে যেহেতু আমাকে ব্যাস বা ব্যাসার্ধের একটা দেওয়া আছে, কত গুণ হচ্ছে বলো দেখি? দ্বিগুণ হচ্ছে, তাহলে n এর মানটা হচ্ছে 2।
2 কিউব মানে হচ্ছে 8, 8 মাইনাস 1 হচ্ছে 7, 7 ইন্টু 10.2 70, 71.43 আসবে হচ্ছে এটার অ্যান্সার, 71.43 মিটার। সো এটা সবাই একটু মাথায় রাখবা শর্টকাটটা। এন কিউব, কিউব কখন ইউজ করব? যখন বেশ বা ব্যাসার্ধের ইয়েটা দেওয়া থাকবে, বেশ বা ব্যাসার্ধ কত গুণ হচ্ছে সেটা দেওয়া থাকবে। আর আয়তন ইউজ করব কখন? যখন সরি এন ইউজ করব কখন? যখন আয়তন এত গুণ হচ্ছে এটা দেওয়া থাকবে। এটা একটু মাথায় রেখো। আজকে লাস্ট কোশ্চেন আমাদের, অক্সিজেনের একটা অণুর ভর দেওয়া আছে, হাইড্রোজেনের না আরেকটা কোশ্চেন আছে মোস্ট প্রবাবলি। অক্সিজেনের একটা অণুর ভর হাইড্রোজেনের একটা অণুর ভরের 16 গুণ। কক্ষ তাপমাত্রায় হাইড্রোজেনের একটা অণুর গড় বর্গমূল বেগ অক্সিজেনের একটা অণুর গড় বর্গমূল বেগের তুলনায় কত গুণ হবে? অনেক কমপ্লেক্স লিখছে, বাট এত কমপ্লেক্স না। আমি হচ্ছে CO2 ডিভাইডেড বাই CH2 ইকুয়াল কি হবে বলো দেখি। CO2 হচ্ছে √3RT। যেহেতু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হবে শুধু হচ্ছে তোমার ভরটা, M of O2। আর CH2 এর বেলায় 3RT ডিভাইডেড বাই M of H2। তাহলে দেখো এখান থেকে যদি কাটাকাটি করি তাহলে আমার কি থাকবে? উপরে থাকবে হচ্ছে M of H2, নিচে থাকবে হচ্ছে M of O2। আচ্ছা 48 ডি। সো সবাই এটা বসায়ে আমাকে অ্যান্সার বলো 48 কত আসে? এখানে কি বলছে? হাইড্রোজেনের একটা অণুর বর্গমূল বেগ অক্সিজেনের বেগের তুলনায় কত গুণ হবে সেটা জানতে চাওয়া হচ্ছে। আর এখানে বলে দিছে কি অক্সিজেনের একটা অণুর ভর হাইড্রোজেনের একটা অণুর ভরের 16 গুণ। তাহলে হাইড্রোজেনের একটা অণুর ভর ধরো M of H2 আর অক্সিজেনের অণুর ভর যদি M of O2 ধরি, তাহলে M of O2 ইকুয়াল 16 ইন্টু M of H2। হাইড্রোজেনের ভরের 16 গুণ হচ্ছে অক্সিজেনের ভর। তাহলে M of O2 ইকুয়াল আমরা কি লিখতে পারবো? 16 M of H2। M of H2 M of H2 কাটা 1/16 মানে সেটাকে রুট করলে 1/4। তাইলে দেখো কি বলছে কত গুণ হবে। কোনটা চাইছে? হাইড্রোজেনের অণুর বর্গমূল গড় বর্গবেগ। তাহলে C of H2 ইকুয়াল হবে হচ্ছে, একবারেই লিখে ফেলি, এটাকে উল্টাই দিব জাস্ট। C of H2 টা আমার জানা লাগবে। তাহলে C of H2 ডিভাইডেড বাই C of O2 হচ্ছে 4। তার মানে C of H2 ইকুয়াল হচ্ছে 4 C of O2। তাহলে কি আসতেছে? 4 C of O2 মানে হচ্ছে 4 গুণ। খুব সহজ। C of O2 আর C of H2। C দেখো C এর সাথে M এর সম্পর্ক কি? এটা না লিখেও কিন্তু তুমি লিখতে পারতা। M এর সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে CO2 নিয়ে যখন আমি কাজ করব উপরে থাকবে কি M of H2। CH2 নিয়ে যখন কাজ করব উপরে এখানে থাকবে কি M of O2। তাহলে CO2 ডিভাইডেড বাই CH2 কে আমি লিখতে পারি √MH2 বাই MO2। MH2 তো কন্ডিশন একটা দেওয়া আছে, সেভাবে হচ্ছে বসাবা, তাহলে বের হয়ে আসবে। আচ্ছা, স্প্রিং কে কেটে সমান 2 ভাগে ভাগ করা হলো, প্রতি টুকরার স্প্রিং ধ্রুবক কত? জিনিসটা আসে পরীক্ষায়, একটু খেয়াল করো। ধরো প্রথম ক্ষেত্রে স্প্রিংটার দৈর্ঘ্য হচ্ছে ধ্রুবকটা হচ্ছে কে, আর কার্যকরী দৈর্ঘ্যটা স্প্রিংটার দৈর্ঘ্য হচ্ছে এল ধরে নেই, কার্যকরী দৈর্ঘ্য না, স্প্রিং এর দৈর্ঘ্য হচ্ছে এল। সো এটা একটু সবাই মনে রাখবা, কে মানে কে আর এল এর সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। মানে ধরো হচ্ছে একটা স্প্রিং যখন ছোট থাকে সেটার স্প্রিং ধ্রুবকটা হচ্ছে বেশি, স্প্রিংটা যখন ছোট স্প্রিংটা হচ্ছে শক্ত থাকে, স্প্রিংটার স্প্রিং ধ্রুবক বেশি থাকে। স্প্রিংটা যখন লম্বা থাকে তখন স্প্রিংটা একটু নরম শেপের থাকে, মানে এটাকে খুব সহজে সংকোচন প্রসারণ করা যায়, সেক্ষেত্রে কে এর মানটা কম থাকে। তাইলে এল এর মান বেশি হইলে কে এর মান কম, এল এর মান কম হইলে কে এর মান বেশি। তো এখন খেয়াল করো, এখানে বলছি স্প্রিং কে কেটে সমান 2 ভাগে ভাগ করা হয়েছে, তার মানে কি এল ছিল আগে, তাহলে L/2 করা হয়েছে, আর এটাকে আরেকটাকে L/2 করা হয়েছে। তাহলে L/2 করা হইলে তার মানে কি কে দ্বিগুণ হয়ে যাবে না? এটাকে অর্ধেক করা হইলে কি
কে দ্বিগুণ হয়ে যাবে, প্রথম ক্ষেত্রে কে ছিল এখানে 2k হয়ে যাবে, সেম ভাবে এটার ক্ষেত্রেও 2k হয়ে যাবে। এখন যেহেতু হচ্ছে দ্বিগুণ আর কি, এটা তো এভাবে করা যায়, ধরো তোমার হচ্ছে এখন আমি ধরো n ভাগ করলাম, 2 ভাগ না করে n ভাগ করলাম, তাহলে l বাই n, l বাই n, l বাই n, l বাই n, তার মানে স্প্রিং ধ্রুবক কি হয়ে যাবে n কে, n কে n দ্বারা ভাগ করছি, l থেকে n দ্বারা ভাগ করছি, কি স্প্রিং ধ্রুবক কি n দ্বারা গুণ হয়ে যাবে, তাহলে এটা কি আসতেছে n কে, n কে। আচ্ছা, এখন তোমাকে যদি এভাবে না বলে দেওয়া থাকে যে সমান 2 ভাগে ভাগ করা বা সমান 3 ভাগে, সমান 4 ভাগে, এভাবে সমান ভাগে ভাগ করা না বলে দেওয়া থাকলে, যদি তোমাকে বলে দেওয়া থাকে যে 2:3 অনুপাতে ভাগ করা হয়েছে, এটাকে এভাবেও তো বলে দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে প্রথমটার স্প্রিং ধ্রুবক কত, প্রথম খণ্ডটার, তার মানে দেখো প্রথম খণ্ডটার স্প্রিং ধ্রুবক যদি আমি বের করি, এটার অংশটা কত বলো দেখি 2, আর এটার ক্ষেত্রে স্প্রিং ধ্রুবক ধরো আমি ধরে নিলাম কে, তার মানে প্রথম ক্ষেত্রে k1 হবে হচ্ছে n1 প্লাস n2 ডিভাইডেড বাই n1 ইন্টু k। n1 n2 কি দেখো, এটাকে n1 ধরে নিছি, মানে n1 is to n2 অনুপাতে যদি ভাগ করি, তাহলে এটাকে কি অনুপাতে ভাগ করছি 2:3, তার মানে n1 এর মান কত 2 আর n2 এর মান কত 3। এইখানে কার স্প্রিং ধ্রুবক, প্রথমটার স্প্রিং ধ্রুবক বের করতেছি, মানে 2 যার অংশ ছিল তার স্প্রিং ধ্রুবক বের করতেছি, তাহলে নিচে আসবে কে 2। যদি 3-এর জন্য বের করতাম তাহলে নিচে কে আসতো 3। সো এটা সবাই একটু মাথায় রাখবা, আর এখানে থাকতেছে হচ্ছে কে, তার মানে 2 + 3 5/2k। এটা আমি আরেকবার একটু বলি, k1 বের করতেছি, যদি আমি এই স্প্রিংটাকে n1 is to n2 অনুপাতে ভাগ করি, সেক্ষেত্রে k1 বা প্রথম খণ্ড বা 2 যেটাকে 2 অনুপাতে ভাগ করছি, সেটার জন্য কি আসতেছে n1 প্লাস n2 ডিভাইডেড বাই n1, তার মানে 2 + 3, আর প্রথমটার অংশ কতটুকু ছিল 2, তাহলে ডিভাইডেড বাই 2 ইন্টু কে, তার মানে হচ্ছে 5/2k। আর হোপফুলি বুঝছো, তাহলে অনুপাত দিলে কিভাবে হবে সেটাও আমরা বুঝাইলাম। আর তোমার নরমালি বললে l/2 বললে কি হবে, স্প্রিং ধ্রুবক হবে 2k, l/3 বললে স্প্রিং ধ্রুবক হবে হচ্ছে 3k, সেটাও হোপফুলি বুঝছো। তো আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি, এরপর হচ্ছে আমাদের আরো ক্লাস আছে, কালকেও ইনশাল্লাহ তোমাদের জন্য আমরা ক্লাস অ্যারেঞ্জ করব। সো আজকের ক্লাসটা কেমন লাগলো, যারা ক্লাস করছো সবাই একটু জানাও তো। হ্যাঁ, প্রিয় অ্যান্সার দিয়েছে k1 হবে হচ্ছে 5/2k। আচ্ছা, শায়রাফারি অ্যান্সার দিয়েছে, শায়রাফারি বলেছে বেস্ট, থ্যাংক ইউ। আচ্ছা, সো অনেক রাত হয়ে গেছে, আজকে ক্লাসটা এখানে শেষ করছি। তোমরা হচ্ছে এডমিশন অর্ডারস পেজে চোখ রাখবা, কালকের এবং পরশু কি ক্লাস হবে সেটার আপডেট খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। তো আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।